হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। তো আজকে আমরা যেটা শুরু করব তাপের ঘটনা সমূহ, তোমাদের ভৌত বিজ্ঞানের চতুর্থ অধ্যায়। তো এই অধ্যায় শুরু করবো আজকে আমরা। তো এটা শুরু করার আগে আমি এর আগে একটি ভিডিও তৈরি করেছি, উষ্ণতা ও তাপ আসলে কি। তো তোমরা কেউ যদি সেই ভিডিওটি দেখে না থাকো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, গিয়ে দেখে আসো। তাহলে আজকে যে আমরা তাপের ঘটনা সমূহ পড়বো, সেই চ্যাপ্টারটি তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। তো তোমরা আগে দেখে না, ওটা পরে দেখলেও হবে, কনসেপ্টটি আরো বেশি ভালো করে ক্লিয়ার হবে। তাহলে চলো শুরু করছি তাপের ঘটনা সমূহ। আমি নবীন মণ্ডল, আমার এবং তোমার সকলের প্রিয় চ্যানেল লার্নিং উইথ এনসিএস। চলো, ঠিক আছে। তো আমরা শুরু করছি তাপের ঘটনা সমূহ। তাপ। তো তাপ কি? তাপ সম্বন্ধে আমরা জেনে এসেছি। তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যেটি উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে স্থানান্তরিত হয়। তাহলে কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাপের একক কি? শক্তির একক কি জানি আমরা? শক্তির এসআই একক যেমন জুল হয়, ঠিক তেমনই তাপেরও এসআই একক জুল হয়, জেই। ঠিক আছে। তো তাপের ঘটনা সমূহ অর্থাৎ আমরা যেমন গ্যাসের আচরণ চ্যাপ্টারটি পড়ে এসেছি, সেখানে আমরা কি দেখেছি? গ্যাসের বিভিন্ন ধরনের আচরণ, বিভিন্ন কন্ডিশনে, বিভিন্ন চাপে, বিভিন্ন উষ্ণতায় গ্যাস কি ধরনের আচরণ দেখাচ্ছিল, সেই সংক্রান্ত বিভিন্ন ঘটনাবলী আমাদের প্রকৃতিতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী সম্বন্ধে আমরা জেনে এসেছিলাম। ঠিক তেমনই আজকে আমরা জানবো তাপের ঘটনা সমূহ, অর্থাৎ তাপ সংক্রান্ত প্রকৃতিতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এবং সেই ঘটনাগুলোর পেছনে লুকিয়ে থাকা ব্যাখ্যা, সেই সকল কারণ, সেই সকল জিনিস সম্বন্ধে আমরা আজকে জানবো। তো তাপের ঘটনা সমূহ। তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি। এবার আমরা যদি কোনো পদার্থকে তাপ দিই, তাহলে কি হয়? কোনো পদার্থকে যদি তাপ দিই, তাহলে সেই পদার্থের অণুগুলি যে রয়েছে, সেই পদার্থের অণুগুলি তখন সেই তাপ শক্তিকে শোষণ করে নেয়, যার ফলে তাদের গতিশক্তি আরো বেড়ে যায় এবং তাদের নিজেদের গতিশক্তি বেড়ে যাওয়ার জন্য তারা আরো জোরে ছুটোছুটি করতে থাকে এবং তার ফলে তাদের প্রসারণ হয়, অর্থাৎ তারা আকারে বা আয়তনে বড় হয়ে যায়। এটি যদি একটু পদার্থ হয়, তাকে যদি আমরা তাপ দিই, তাহলে কি হবে? তার যে অণুগুলি রয়েছে, সেই অণুগুলি এই তাপ শক্তি, সেই তাপ শক্তিকে শোষণ করবে, তার ফলে অণুগুলির গতি শক্তি বেড়ে যাবে, তারা আরো জোরে জোরে ছুটোছুটি করবে, যার ফলে তাদের একটি প্রসারণ ঘটবে, অর্থাৎ তারা আয়তনে বা এক কথায় তারা প্রসারিত হয়ে যাবে। আগে যে সাইজ ছিল, অর্থাৎ আগে যে তাদের আকার বা আয়তন ছিল, সেই আকার বা আয়তনে তারা বৃদ্ধিপ্রাপ্ত হবে, অর্থাৎ তারা প্রসারিত হয়ে যাবে। ঠিক আছে। তাহলে আমরা কি দেখছি? তাপ দিলে কোনো পদার্থ প্রসারিত হয়। তো এই তাপ দেওয়ার ফলে কোনো পদার্থের প্রসারিত হওয়ার ঘটনাকে বলা হয় তাপের প্রসারণ। তো এই তাপের প্রসারণ বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। যেমন আমরা যদি একটি কঠিন পদার্থকে তাপ দিই, তাহলে সেটি প্রসারিত হবে। আমরা যদি একটি তরল পদার্থকে তাপ দিই, তাহলেও সেটি প্রসারিত হবে। আমরা যদি গ্যাসের কথা উল্লেখ করি, সেই গ্যাসকে যদি আমরা তাপ দিই, তাহলে সেই গ্যাসও প্রসারিত হবে। কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে যে তাপীয় যে প্রসারণ হয়, অর্থাৎ তাপ দিলে কঠিন পদার্থ যেভাবে প্রসারিত হয়, সেই প্রসারণ খুবই নগণ্য হয়, খুবই কম হয়, সেই জন্য আমাদের সেটি খালি চোখে আমরা সেটিকে ধরতে পারি না। এবং তরলের ক্ষেত্রে প্রসারণ মোটামুটি হয়, সামান্য হয়, সেটাও লক্ষ্য করা মোটামুটি তরলের ক্ষেত্রে প্রসারণ হয়। কিন্তু সব থেকে বেশি তাপীয় প্রসারণ হয় হচ্ছে গ্যাসের ক্ষেত্রে। গ্যাসীয় অণুগুলির গতিশক্তি এমনিতেই অনেক বেশি এবং গ্যাসীয় অণুগুলির মধ্যে আকর্ষণ খুবই নগণ্য, এবং সেটাকে যদি আমরা আদর্শ গ্যাস হিসেবে ধরি, তাহলে আদর্শ গ্যাসীয় অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ নেই, তার মানে তারা নিজেদেরকে কেউ টানে না। তার ফলে তাদের যদি আমরা তাপ শক্তি দিই, তাহলে তাদের যে গতিশক্তি সেটি আরো অনেক বেশি পরিমাণে বেড়ে যায় এবং তাদের নিজেদের মধ্যে কোনো আকর্ষণ না থাকার ফলে তারা আরো বেশি প্রসারিত হয়ে যায়। অর্থাৎ তাপ প্রয়োগের ফলে গ্যাসের প্রসারণ বেশি হয়, তরলেরও হয় এবং কঠিনের সব থেকে কম হয়, যেটা খালি চোখে সাধারণত লক্ষ্য করা যায় না। তাহলে আমরা কি দেখছি? তাপ প্রয়োগের ফলে পদার্থের প্রসারণ হয়, কঠিন পদার্থের কম হয়। এবার আমরা একটি কঠিন পদার্থ নিচ্ছি। ধরো আমরা একটি কঠিন পদার্থ নেব, কি নেব? ধরো আমরা একটি ঘনক নিচ্ছি। ওকে, তো এটা একটি ঘনক। এবার কঠিন পদার্থের কথা যখন আমরা উল্লেখ করছি, কঠিন পদার্থের কি রয়েছে? কঠিন পদার্থের একটি নির্দিষ্ট আকার থাকে এবং একটি নির্দিষ্ট আয়তনও থাকে। কিন্তু তরল পদার্থে যখন যাচ্ছি, তরল পদার্থে কিন্তু কোনো আকার থাকে না। সে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। গ্লাসে রাখবে, গ্লাসের আকার ধারণ করবে। বাটিতে রাখবে, বাটির আকার। কোন একটা তরল পদার্থ যেখানে রাখবে সেটারই আকার ধারণ করবে এবং তরল পদার্থে একটি নিজস্ব আয়তন থাকে, কিন্তু আকার থাকে না। ঠিক তেমনই গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যদি আমরা যাই, গ্যাসেরও কোনো নিজস্ব
আকার থাকেই না, তেমনি কোনো নির্দিষ্ট আয়তনও থাকে না। যে পাত্রে রাখবে সেই পাত্রের আয়তনটি হচ্ছে সেই গ্যাসের আয়তন, এবং গ্যাসের আয়তন একটি নির্দিষ্ট চাপ ও নির্দিষ্ট উষ্ণতায় একটি নির্দিষ্ট আয়তন প্রদর্শন করে একটি গ্যাস। ঠিক আছে, তো সেটা গেল আলাদা। আমরা আসি কোথায়? কঠিন পদার্থ। তো কঠিন পদার্থে কি রয়েছে? একটি নির্দিষ্ট আকার রয়েছে এবং নির্দিষ্ট আয়তন রয়েছে। তো সেই আকার থাকার জন্য এটি ধরো একটি ঘনক, সে ঘনকের কি কি রয়েছে? ঘনকের দৈর্ঘ্য রয়েছে, ঘনকের প্রস্থ রয়েছে, ঘনকের উচ্চতা রয়েছে, তাই তো? ঘনকের আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, অর্থাৎ কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে। তাহলে এবার একে যদি আমরা তাপ দিই, আমরা ধরো এখানে একটু আগুন জ্বেলে দিলাম, অর্থাৎ তাপ শক্তি দিচ্ছি, তাহলে এই ঘনকটিকে আমরা যদি তাপ দিই এবং এই ঘনকটি যদি তাপে সুপরিবাহী হয়, অর্থাৎ তাপ যদি এর মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে, অর্থাৎ এর যে অণুগুলি রয়েছে সেই অণুগুলি যদি সেই তাপ শক্তিকে শোষণ করতে পারে, তাহলে কি হবে? সেই ঘনকটি তাপ দেওয়ার ফলে সেই ঘনকটি প্রসারিত হয়ে যাবে, অর্থাৎ ঘনকের তাপীয় প্রসারণ ঘটবে। তাহলে এটি ছিল ঘনক। তাপ প্রয়োগ করার ফলে কি হবে? ঘনকটি আকার বড় হয়ে যাবে। ঘনকটির আকার বড় হয়ে যাবে। তার ফলে এবার একটি জিনিস লক্ষ্য করো, আমরা যখন এই ঘনকের কথা বলছি, ঘনকের একটি দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে, উচ্চতা রয়েছে, ঠিক আছে? তাহলে যখন প্রসারিত হয়ে যাচ্ছে তখন তার একটি আয়তন ছিল, আয়তনে তো বড় হচ্ছেই, কিন্তু তার সাথে সাথে কঠিন পদার্থ অর্থাৎ এই ঘনকের যে দৈর্ঘ্য রয়েছে সেই দৈর্ঘ্য বরাবরও কিন্তু সে প্রসারিত হয়ে যাচ্ছে। তার যে প্রস্থ ছিল সেই প্রস্থটিও একটি বড় হয়ে গেল, তার যে উচ্চতা ছিল উচ্চতাটিও একটু বড় হয়ে গেল, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বড় বড় কিন্তু কঠিন পদার্থের প্রসারণ ঘটছে। অর্থাৎ এই যে একটি রেখা বরাবর, যে কোনো একটি রেখা, সে আমরা দৈর্ঘ্য ধরি বা প্রস্থ ধরি বা উচ্চতা ধরি, যে কোনো একটি রেখা বরাবর কঠিন পদার্থের যে প্রসারণ হয় সেই প্রসারণকে বলা হয় রৈখিক প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ। অর্থাৎ কঠিন পদার্থে যেহেতু দৈর্ঘ্য থাকে সেই জন্য কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ লক্ষ্য করা যায়। এবার কঠিন পদার্থে শুধু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অর্থাৎ রৈখিক প্রসারণ, অর্থাৎ একটি রেখা বরাবর প্রসারণ তো হয়, আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু কঠিন পদার্থে একটি জিনিস লক্ষ্য করো, এই ঘনকের ক্ষেত্রে এর তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রয়েছে, ঠিকই আছে, কিন্তু এর যদি একটি তলের কথা আমরা আলোচনা করি তাহলে সেই তলের একটি ক্ষেত্রফল রয়েছে। যেমন এই ব্ল্যাকবোর্ডটি দেখো, এটি একটি ব্ল্যাকবোর্ড, এর দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে, উচ্চতা রয়েছে, প্রস্থ খুবই কম। তো এই ব্ল্যাকবোর্ডটির একটি তল হচ্ছে সামনের তল, যেখানে আমরা লিখছি। তো এই তলেরও তো একটি প্রসারণ হবে। যেমন ব্ল্যাকবোর্ডটি যদি এটি লোহার যদি তৈরি হতো, তাহলে আমরা যদি তাপ দিতাম তাহলে সেটি প্রসারিত হতো, এবং প্রসারিত হওয়ার ফলে এই যে তলটি রয়েছে ব্ল্যাকবোর্ডের সামনে, এই তলের যে ক্ষেত্রফল পূর্বে ছিল, এবার প্রসারিত হওয়ার ফলে একটু ব্ল্যাকবোর্ডটি একটু বড় হয়ে গেল, এবং বড় হয়ে যাওয়ার ফলে তার এই ক্ষেত্রফলও বেড়ে গেল। অর্থাৎ আমরা যদি এই ব্ল্যাকবোর্ড না, এই ঘনকের যদি আমরা উপরের তলটি দেখি, উপরের তল প্রথমে ছিল এরকম, এবার প্রসারিত হয়ে বড় হয়ে গিয়েছে, ঠিক আছে? ভালো করে দেখো, প্রসারিত হয়ে বড় হয়ে গেল। তার ফলে এর যে উপরের যে ক্ষেত্রফল বা চারিদিকের যে বিভিন্ন তলের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটি বেড়ে যাবে, অর্থাৎ তলটিও একটু বড় হয়ে যাবে সাইজে, তার ফলে ক্ষেত্রফলও বেড়ে যাচ্ছে। তাহলে আমরা দেখছি কঠিন পদার্থের দৈর্ঘ্য বরাবর প্রসারিত হয়ে যাচ্ছে, তার কোনো একটি তলের যে ক্ষেত্রফল হয় সেই ক্ষেত্রফলও বেড়ে যাচ্ছে, এবং টোটাল আয়তন তো বেড়ে যাচ্ছে। অর্থাৎ যে একটি ঘনকের একটি আয়তন ছিল তাপ প্রয়োগ করলাম, তার আয়তনও বেড়ে যাচ্ছে। তাহলে আমরা কি লক্ষ্য করছি? কঠিন পদার্থে যেহেতু আকার থাকে এবং নির্দিষ্ট আয়তন থাকে, তার জন্য কঠিন পদার্থের আয়তন তো প্রসারিত হয়, তার সাথে সাথে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণও হয়, অর্থাৎ একটি রেখা বরাবর প্রসারণ লক্ষ্য করা যায়। কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ লক্ষ্য করা যায়, যেহেতু কঠিন পদার্থের ক্ষেত্রফল থাকে, এবং কঠিন পদার্থের আয়তন প্রসারণ লক্ষ্য করা যায়। তাহলে এবার দেখো, এটি ঘনক মুছে দিচ্ছি। আমরা কি দেখলাম? কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ দেখা যায়, অর্থাৎ কঠিন পদার্থের দৈর্ঘ্য বরাবর প্রসারিত হয়, আবার কঠিন পদার্থের ক্ষেত্র বরাবর প্রসারিত হয়, এবং কঠিন পদার্থ আয়তনও প্রসারিত হয়। তাহলে কখন আমরা কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণকে আমরা ধরবো, কখন কঠিন পদার্থের প্রসারণ আমরা ক্ষেত্র প্রসারণকে ধরবো, এবং কখন আমরা আয়তন প্রসারণকে ধরবো, সেটি বোঝার জন্য একটি জিনিস বুঝতে হবে। ধরো আমরা একটি খুবই সূক্ষ্ম, খুবই পাতলা, খুবই চিকন, এক কথায় সরু একটি তার নিলাম। ধরো আমরা এরকম একটি সরু তার নিচ্ছি, যেটির একটি দৈর্ঘ্য রয়েছে অনেকটি লম্বা, এবং এটি খুবই সরু, খুবই সরু, এতটাই সরু যে সেটি তার যে ক্ষেত্রফলটি হবে এই যে তলের, এই যে তলটি রয়েছে, তলটি যদি আমরা বড় করি এই ধরনের হবে। অর্থাৎ এই সরু তারটিকে যদি আমরা বড় করি, মানে জুম করি, তাহলে সেটি এরকম বড় হবে, এবং তার যে এই যে ক্ষেত্রফলটি হবে, এই যে তলটি রয়েছে বৃত্তাকার তল,
এই তলের ক্ষেত্রফল একটি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যেহেতু সূক্ষ্ম তার নিয়েছি, খুবই সরু তার নিয়েছি, তাহলে ওই তারের যে এই যে বৃত্তাকার তলের যে ক্ষেত্রফল হবে সেটি খুবই নগণ্য হবে, অর্থাৎ সেটি আমরা পরিমাপই করতে পারবো না যে সেই ক্ষেত্রফলটি কত, সেটি খুব সহজে আমরা পরিমাপ করতে পারবো না। এবং এই সূক্ষ্ম তারটিকে অর্থাৎ এই সরু তারটিকে যদি আমরা এবার তাপ দিই, তাহলে কি হবে, এটি যদি তাপের সুপরিবাহী হয় তাহলে এটি প্রসারিত হয়ে যাবে, অর্থাৎ তাপীয় প্রসারণ ঘটবে এই সরু তারের। তাহলে এই সরু তারের যদি তাপীয় প্রসারণ ঘটে, তাহলে এর যে এই বৃত্তাকার যে তল রয়েছে সেই তল বরাবর প্রসারণ ঘটবে, কিন্তু সেই বৃত্তাকার তলটি খুবই সরু হওয়ায় সেটি খুবই অল্প প্রসারিত হয়, যার জন্য ক্ষেত্রফল প্রসারণ অর্থাৎ এই সরু তারের যে এই তলটি রয়েছে বৃত্তাকার, সেই বৃত্তাকার তলের ক্ষেত্র প্রসারণ ঠিক কতটা হচ্ছে সেটা আমাদের মেজার করা খুবই কঠিন। অর্থাৎ ক্ষেত্র প্রসারণ যে আমরা সরু তারের ক্ষেত্রে এই তলের দেখতে পাবো সেটাকে আমরা নেগলেক্ট করতে পারবো, অর্থাৎ অগ্রাহ্য করতে পারবো। তাহলে সরু তারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ভালো করে দেখো। সরু তারের ক্ষেত্রে আমরা সরু তারের যে ক্ষেত্রফলটি হয়, অর্থাৎ সরু তারটিকে আমরা লম্বভাবে কাটি, তাহলে তার যে একটি বৃত্তাকার তল নেবো সেই তলের ক্ষেত্রফল খুবই ছোট হওয়ার জন্য সেই তলের আমরা প্রসারণটা কি নগণ্য ভেবে সেটাকে আমরা অগ্রাহ্য করতে পারবো। তাহলে এই সরু তারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, একটি দৈর্ঘ্য রয়েছে, বেশ লম্বা একটি দৈর্ঘ্য রয়েছে, তারপরে যখন আমরা তাপ দিব তখন সেটি দৈর্ঘ্য বরাবর প্রসারিত হবে, এর আয়তন প্রসারণ ঘটবে, কিন্তু সরু তার আয়তনও খুবই কম, যার জন্য আয়তন প্রসারণ খুবই নগণ্য হবে। তারপর এর যে এই তলটি রয়েছে বৃত্তাকার ছোট তল সরু, সেই বৃত্তাকার ছোট তলটিও খুবই সরু হওয়ার কারণে সেই তলের ক্ষেত্র প্রসারণ খুবই নগণ্য হবে, যার জন্য আমরা এই সরু তারের ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রফল প্রসারণ এবং আয়তন প্রসারণকে আমরা অগ্রাহ্য করতে পারবো। তাহলে যখন আমরা সরু তারের কথা উল্লেখ করব তখন সরু তারের আমরা দৈর্ঘ্য প্রসারণের কথা বলবো, অর্থাৎ এটি একটি সরু তার রয়েছে, এটিকে যদি তাপ দিই তাহলে কি হবে, সেই তারটির দৈর্ঘ্যে প্রসারণ ঘটবে, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য বরাবর যদি বৃদ্ধি ঘটে, প্রসারণ ঘটে তাপ প্রয়োগের ফলে, তাহলে কঠিন পদার্থের সেই প্রসারণকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর প্রসারণ। ঠিক আছে, তাহলে এই দৈর্ঘ্য প্রসারণ সম্বন্ধে আমরা বেশ কিছু জিনিস জানবো, ভালো করে দেখতে থাকো। ধরো আমার কাছে এরকম একটি সরু তার রয়েছে, ঠিক আছে, তারটির দৈর্ঘ্য আমি ধরলাম L1। ভালো করে দেখো আমি কি কি করছি, ভালো করে মন দিয়ে দেখো। একটি তার নিচ্ছি AB ধরলাম, AB এক নাম দেওয়ার দরকার নেই, কনফিউশন হবে। তো একটি তার নিলাম দৈর্ঘ্য L1। এবার এটি ধরো রয়েছে T1 উষ্ণতায়, ধরো T1 উষ্ণতায় একটি তার আছে, সেই তারের দৈর্ঘ্য L1। এবার আমি উষ্ণতাকে বাড়িয়ে T2 করে দিলাম, আমি একটু তাপ দিলাম বাইরে থেকে, তাপ দেওয়ার ফলে কি হবে, অণুগুলির গতিশক্তি বেড়ে যাবে, যার ফলে তাদের উষ্ণতা বেড়ে যাবে। অর্থাৎ আমি যদি উষ্ণতা বাড়িয়ে ধরো T2 করলাম, অর্থাৎ T2 গ্রেটার দেন T1, অর্থাৎ T1 উষ্ণতায় দৈর্ঘ্য ছিল L1। এবার তাপ প্রয়োগ করে বাইরে থেকে তাপ প্রয়োগ করে আমি উষ্ণতা T2 করে দিলাম, অর্থাৎ উষ্ণতা বাড়িয়ে দিলাম তাপ প্রয়োগ করে। তাহলে তাপ প্রয়োগ করার ফলে কি হবে, এই যে সরু তারটি রয়েছে যেটির দৈর্ঘ্য L1, সেটি কি হবে, তার দৈর্ঘ্য প্রসারণ ঘটবে, অর্থাৎ সেটি বড় হয়ে যাবে। তাহলে এটি ছিল L1, সেটি কি হয়ে যাবে, সেটি হয়ে যাবে, এটি বড় হয়ে যাবে, এরকম বড় হয়ে ধরো হয়ে গেল L2। তাহলে আগে দৈর্ঘ্য ছিল L1, পরে দৈর্ঘ্য হয়ে গেল L2, অর্থাৎ T1 উষ্ণতায় দৈর্ঘ্য L1, T2 উষ্ণতায় দৈর্ঘ্য L2। তাহলে বলো তো কতটা দৈর্ঘ্য বাড়লো, প্রথমে ছিল L1, এবার তাপ প্রয়োগ করে উষ্ণতা T2 করে দিলাম, তাহলে দৈর্ঘ্য কতটা বাড়লো, L2 হয়ে গেল দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য বাড়লো কতটা, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি আমরা যদি বলি দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হলো, অর্থাৎ দৈর্ঘ্য যে প্রসারণ হলো সেই দৈর্ঘ্যের প্রসারণটা কতটা দৈর্ঘ্য প্রসারিত হলো, তাহলে L1 ছিল হয়ে গেল L2, অর্থাৎ L2 বেড়ে গিয়েছে। তাহলে আমরা যদি L2 থেকে L1 বাদ দিই, L2 থেকে L1 যদি বাদ দিই তাহলে কি আমরা পেয়ে যাচ্ছি যে কতটা দৈর্ঘ্য বাড়লো। ধরো আগে ছিল 5 সেমি, এবার পরে হয়ে গেল 8 সেমি, তাহলে কতটা বাড়লো, 8 - 5 অর্থাৎ 3, অর্থাৎ 3 সেমি বেড়ে গিয়েছে। ঠিক এক্ষেত্রেও তাই, আগে T1 উষ্ণতায় ছিল L1, এবার উষ্ণতা বাড়িয়ে T2 করলাম, দৈর্ঘ্য হয়ে গেল L2। তাহলে দৈর্ঘ্য বাড়লো কতটা, দৈর্ঘ্য বাড়লো L2 - L1। তাহলে উষ্ণতা আমি কতটা বাড়িয়েছি, উষ্ণতা ছিল T1, উষ্ণতা বাড়িয়ে করেছি T2, তাহলে উষ্ণতা বৃদ্ধি কত হবে তোমরা লেখো। হ্যাঁ, আমি যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু খাতায় লিখতে থাকবে, খাতার অভ্যাস কখনোই ছাড়বে না, যা যা বলছি যা যা করছি সেগুলো নোট ডাউন করতে থাকবে। তাহলে দেখো উষ্ণতা বৃদ্ধি কতটা হলো, উষ্ণতা বৃদ্ধি আমি কি বললাম, T1 ছিল
সেটা তাপ দিয়ে T2 করে দিলাম, তাহলে উষ্ণতা বৃদ্ধি T2 মাইনাস T1। অর্থাৎ আগে ধরো উষ্ণতা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, আমি পরে উষ্ণতা করে দিলাম 50 ডিগ্রি সেলসিয়াস, তাহলে উষ্ণতা কতটা বাড়ালাম? 50 মাইনাস 27 অর্থাৎ T2 মাইনাস T1। তাহলে উষ্ণতা বাড়ালাম আমি T2 মাইনাস T1, এবং এই পরিমাণ উষ্ণতা বাড়ানোর ফলে দৈর্ঘ্য কতটা বাড়লো? L2 মাইনাস L1। এবার বিভিন্ন পরীক্ষা করে দেখা যাচ্ছে, এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, লিখে নাও। বিভিন্ন পরীক্ষা করে দেখা যাচ্ছে যে এই যে দৈর্ঘ্যের বৃদ্ধি হলো, যেটা আমি কি বললাম L2 মাইনাস L1, এই যে দৈর্ঘ্যের বৃদ্ধি হলো, এই দৈর্ঘ্যের বৃদ্ধি কিসের সমানুপাতে? এই দৈর্ঘ্যের বৃদ্ধি তোমার উষ্ণতার সমানুপাতিক। অর্থাৎ তুমি উষ্ণতা কি পরিমাণ পরিবর্তন করলে, এই যে যতটা দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে সেটি উষ্ণতার সমানুপাতিক। অর্থাৎ উষ্ণতা তুমি বেশি করে দাও, অর্থাৎ বেশি উষ্ণতা বাড়িয়ে দাও, তাহলে দৈর্ঘ্য বেশি বাড়বে। অর্থাৎ তাপ বেশি প্রয়োগ করে উষ্ণতার পরিবর্তন বেশি করে দাও, তারপরে দৈর্ঘ্যের পরিবর্তন বেশি হবে। অর্থাৎ উষ্ণতা বাড়ালে দৈর্ঘ্য বাড়বে, উষ্ণতা কমালে দৈর্ঘ্য কমবে। তাহলে এই যে দৈর্ঘ্যের যে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ দৈর্ঘ্যের যে প্রসারণ হচ্ছে, সেটি উষ্ণতার সমানুপাতিক। আরো একটি জিনিস লক্ষ্য করা গেল পরীক্ষা করে, সেটি হচ্ছে দেখা যায় যে এই যে দৈর্ঘ্যের প্রসারণ হচ্ছে, এই যে সরু সরু তারটি ছিল, সে তারের যে দৈর্ঘ্য প্রসারণ হলো যেটি L2 মাইনাস L1, এই দৈর্ঘ্যের প্রসারণ তার প্রাথমিক দৈর্ঘ্যের উপরও নির্ভর করে। অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য কত? প্রথমে দৈর্ঘ্য কত ছিল? L1, অর্থাৎ L1 এর উপরেও নির্ভর করে। অর্থাৎ তাহলে একটি জিনিস লক্ষ্য করো যে প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করে। তাহলে প্রাথমিক দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে দৈর্ঘ্যের প্রসারণ বেশি হবে, প্রাথমিক দৈর্ঘ্য যদি ছোট হয় দৈর্ঘ্যের প্রসারণ কম হবে। অর্থাৎ তুমি একটি ছোট তার নিলে, এবার সেটিকে কিছু পরিমাণ তাপ দিয়ে একটি উষ্ণতা বাড়িয়ে দিলে, কিছু পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করলে সেই তারে, তাহলে সেই তারের যে প্রসারণ ঘটবে, সেই একই উষ্ণতা যদি তুমি বাড়াও এবং একটু বড় তার নাও, তাহলে সেই বড় তারের প্রসারণ বেশি ঘটবে। অর্থাৎ দৈর্ঘ্যের প্রসারণ উষ্ণতা পরিবর্তনের সমানুপাতিক এবং দৈর্ঘ্যের প্রসারণ প্রাথমিক দৈর্ঘ্যেরও সমানুপাতিক। অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য ছোট না বড় তার উপরে কিন্তু নির্ভর করছে। তাহলে এবার দেখো দৈর্ঘ্যের পরিবর্তন দুটো জিনিসের সমানুপাতিক হচ্ছে, একটি হচ্ছে উষ্ণতার পরিবর্তন আর একটি হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে দুটি সমানুপাতিক আমরা রাশি পাচ্ছি। এবার এই দুটি সমীকরণকে আমরা যদি যুক্ত করে দিই, দুটি সমানুপাতিক সমীকরণকে আমরা যদি যুক্ত করি, তাহলে কি হবে? এটা তোমরা লেখো, আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, যদি যুক্ত করি তাহলে কি লিখতে পারি আমরা? L2 মাইনাস L1 সমানুপাতিক আমরা কি লিখতে পারি? এটা সমানুপাতিক তো এটা আছেই, আবার এটা সমানুপাতিক কি হচ্ছে? L1 ও হচ্ছে। তাহলে সেই দুটো সমীকরণকে আমরা যদি যুক্ত করে দিই, তাহলে আমরা এরকম লিখতে পারি যে L2 মাইনাস L1 সমানুপাতিক L1 ইন্টু এটা। এই ধরনের অঙ্ক আমরা গ্যাসের জন্য করে এসেছি। তাহলে এবার সমানুপাতিক চিহ্ন ওঠালে কি করতে হয়? সমানুপাতিক চিহ্ন উঠিয়ে যদি আমরা সমান সমান নিই, তাহলে আমাদের একটি সমানুপাতিক ধ্রুবক নিতে হয়। তাহলে আমরা এখানে একটি সমানুপাতিক ধ্রুবক নিচ্ছি, এখানে আমরা সমানুপাতিক একটি ধ্রুবক নিচ্ছি আলফা। ঠিক আছে, আলফা। তোমরা আলফা, বিটা, গামা এই ধরনের বেশ কিছু গ্রিক ওয়ার্ড সম্বন্ধে জানবে, গ্রিক শব্দ এগুলো। তো আলফা নিচ্ছি, তাহলে সমানুপাতিক উঠিয়ে দিয়ে সমান সমান আলফা নিলাম, এবং তারপরে তো যা আছে তা লিখবই। কি কি রয়েছে? L1, আলফা L1, এবং তারপরে রয়েছে T2 মাইনাস T1। ওকে, L2 মাইনাস L1 সমান সমান আলফা ইন্টু L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এটাকে আমরা এর পরের লাইনে কি লিখতে পারি? এগুলো মুছে দিচ্ছি, শুধু শুধু জায়গা রকম। দেখো এখানে আমরা কি লিখতে পারি? L2 মাইনাস L1 সমান সমান আলফা ইন্টু এটা। এবার আলফা সমান সমান কি লিখতে পারি? আলফাকে যদি একদিকে রাখি, তাহলে L1 ইন্টু T2 মাইনাস T1টা কি হবে? এইদিকে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা আলফা সমান সমান লিখতে পারবো, আলফা সমান সমান উপরে কি ছিল? L2 মাইনাস L1। তাহলে উপরে আমরা লিখে দিচ্ছি L2 মাইনাস L1, তারপর L2 মাইনাস L1। এবার আলফা সমান সমান লিখি, তাহলে এই নিচেরটা ভাগ হয়ে যাবে। নিচে কি রয়েছে? L1 ইন্টু এত, L1 ইন্টু কি দেওয়া রয়েছে? T2 মাইনাস T1, T2 মাইনাস T1। ওকে, ফাইন। আমরা
আমরা শেষ পর্যন্ত কি পেলাম, এটি কি একটি সমানুপাতিক ধ্রুবক, যেটা আমরা পেয়েছিলাম সমানুপাতিক ধ্রুবকটা আমরা কি নিলাম, আলফা নিলাম। আর উপরে কি রয়েছে, দৈর্ঘ্যের প্রসারণ, অর্থাৎ দৈর্ঘ্যের প্রসারণ কতটা ঘটলো, L1 হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, T2 - T1 হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, অর্থাৎ এই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করলে আমরা এই পরিমাণ দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটছিল। তাহলে আমরা একটি সমানুপাতিক ধ্রুবক যে পেলাম আলফা, এই সমানুপাতিক ধ্রুবকের একটি নাম রয়েছে, এই সমানুপাতিক ধ্রুবককে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ দৈর্ঘ্যের প্রসারণ ঘটছে উষ্ণতা বৃদ্ধির ফলে, তার ফলে যে আমরা একটি প্রসারণ গুণাঙ্ক পাচ্ছি, এই গুণাঙ্ককে বলা হয়, অর্থাৎ এটি একটি সমানুপাতিক ধ্রুবক, এই ধ্রুবকের নাম রয়েছে, সেটি হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তোমরা লিখে নাও, এটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে এটাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলছে, ঠিকই আছে, আমরা দৈর্ঘ্যের প্রসারণ জানলাম। তাহলে এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক রয়েছে, কেউ যদি বলে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটি আসলে কি, এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কেতে আমরা আসলে কি বুঝতে পারি, এটার যা দ্বারা আমরা কি বুঝতে পারি, তাহলে আমাদের এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে একটি সংজ্ঞা দিতে হবে, অর্থাৎ এটি কি সেটি বলতে হবে। এবং ভৌত বিজ্ঞানের যখন কোনো একটি গাণিতিক সমীকরণে যখন কোনো একটি শব্দ আমরা পাই এবং কোনো একটি ওয়ার্ড যখন পাবো, কোনো একটি অক্ষর পাবো, এবং সেটি যখন আমাদের সংজ্ঞা দিতে হবে, এবং সেই সংজ্ঞার নিয়ম আমি কিন্তু শিখিয়ে এসেছি, তাহলে এই আলফা যেটি রয়েছে অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এর সংজ্ঞা আমরা কি করে দেব, তাহলে দেখো আমরা সেই আগের পদ্ধতি ইউজ করছি। আলফা সমান সমান কি রয়েছে, ওপরে যদি কিছু থাকে সেটাকে আমরা সেটাই রেখে দেবো, এবং নিচে যা থাকবে সেগুলোকে আমরা 1 করে দেবো, 1 করে দেবো, তাই তো। তাহলে আমার নিচে কি কি রয়েছে, নিচে রয়েছে L1, তাহলে L1 সমান সমান যদি 1 হয়, অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য যদি একক হয়, আর উষ্ণতা বৃদ্ধি, এটা কি L1 রয়েছে, তারপর কি রয়েছে উষ্ণতা বৃদ্ধি যদি একক হয়, অর্থাৎ T2 - T1 যদি একক হয়, অর্থাৎ একক পরিমাণ যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি এবং যদি প্রাথমিক দৈর্ঘ্য একক হয়, তাহলে আমরা কি লিখতে পারি, আলফা সমান সমান এটি ছিল, এটিকে 1 করে দিলাম, এটিকে 1 করে দিলাম, তাহলে শুধু কি পড়ে থাকলো, আলফা সমান সমান পড়ে থাকলো L2 - L1। ওকে, তাহলে এবার এখানে কি দেখো, এবার এখান থেকে কিন্তু আমরা আলফার সঙ্গে সহজে দিতে পারবো। এখানে কি পেয়ে যাচ্ছি, আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান সমান দৈর্ঘ্যের পরিবর্তন, অর্থাৎ দৈর্ঘ্যের যে পরিবর্তন ঘটছে তাকেই বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কিন্তু কখন, যখন উষ্ণতা আমরা একক পরিমাণ বৃদ্ধি করব এবং প্রাথমিক দৈর্ঘ্য থাকবে একক, অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য একক হবে, তাহলে আমরা এদিকে একটু সাজিয়ে বলতে পারি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, কোন কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে তার প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকেই তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, সংজ্ঞা কিন্তু মুখস্থ করার দরকার নেই, খালি আমরা সমীকরণটি লিখে নেবো ঠ্যাট করে, এবং সমীকরণ থেকে সংজ্ঞা বানিয়ে দেবো কি করে, যে সেখানে দেখো এই জিনিসগুলো তোমরা লিখে নাও, এটা আমি একটু ভালো করে বলছি, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, এটি কি বল, দৈর্ঘ্য প্রসারণ আলফা বলতে কি বোঝো, যে না কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে তার প্রতি একক দৈর্ঘ্যের যে প্রসারণ হয়, তার প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারিত হয় তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সঙ্গে আমরা খুব সহজে দিতে পারছি। তাহলে এবার ব্যাপারটিকে বোঝার চেষ্টা করো, যে কোন একটা কঠিন পদার্থ রয়েছে, একটি তার রয়েছে, ধরো আমরা যে সরু তারের কথা বলছিলাম, সেই সরু তারের উষ্ণতা যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই, বা একক উষ্ণতা যদি বাড়াই, 1 ডিগ্রি যদি বাড়াই, তার উষ্ণতা যদি একক বাড়াই, তাহলে তার প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে, অর্থাৎ একক দৈর্ঘ্য একটি নিলাম, সেই একক দৈর্ঘ্যের যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে সেটি হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যেটি L2 - L1। তাহলে বুঝতে পারছো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি। এবার একটি জিনিস ইন্টারেস্টিংলি লক্ষ্য করা যায়, যে এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা রয়েছে, এই আলফা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কিন্তু কঠিন পদার্থের প্রকৃতির ওপর নির্ভর করে। অর্থাৎ প্রকৃতির উপর নির্ভর মানে কি, অর্থাৎ বিভিন্ন কঠিন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন হয়, অর্থাৎ লোহার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান আলাদা হয়, তামার ক্ষেত্রে আলাদা হয়, পিতলের ক্ষেত্রে আলাদা হয়, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আলাদা হয়, অর্থাৎ বিভিন্ন কঠিন পদার্থের ক্ষেত্রে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান বিভিন্ন হয়। ব্যাপারটি ঠিক কিরকম, বিভিন্ন কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান বিভিন্ন হয়। এর অর্থ হচ্ছে তুমি একই উষ্ণতা বৃদ্ধি করছো, অর্থাৎ একক উষ্ণতা বৃদ্ধি করলে এবং প্রতি একক আয়তন নয়, প্রতি একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি একক দৈর্ঘ্যে
যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ ঘটবে সেটি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কিন্তু বিভিন্ন কঠিন পদার্থের ক্ষেত্রে এই দৈর্ঘ্য প্রসারণ বিভিন্ন ঘটে। অর্থাৎ তুমি একটি লোহার টুকরো নিলে একই সাইজ, আর একটি তুমি কি করলে তামার টুকরো নিলে, আর একটি পিতলের টুকরো নিলে। এবার তুমি একই পরিমাণ তাপ দিচ্ছ, একই পরিমাণ তাপ দিয়ে সবকটির উষ্ণতা একই করলে। ধরো লোহাটিকেও তুমি 60°C উষ্ণতায় গরম করলে, তামাটিকেও তুমি 60°C উষ্ণতায় গরম করলে, আর পিতলটিকেও 60°C উষ্ণতায় গরম করলে। তাহলে আমরা যেটা দেখতে পাবো যে যেটি লোহা ছিল সেটি কিছুটা বাড়লো, এবং যে তামা রয়েছে সেটি কিন্তু হয়তো তার থেকে একটু বেশি বেড়েছে, যেটি পিতল রয়েছে সেটা দেখবে আরো বেশি বেড়ে গিয়েছে। অর্থাৎ প্রতিটির যে দৈর্ঘ্যে যে প্রসারণ ঘটছে সেই দৈর্ঘ্য প্রসারণ সমান নয়। বিভিন্ন কঠিন পদার্থের যে প্রসারণ সেটি বিভিন্ন হয়। লোহা দেখছো এতটা বাড়ছে, তামা দেখবে তুমি এতটা বাড়ছে, পিতল দেখবে আরো বেশি বাড়ছে। তো বিভিন্ন কঠিন পদার্থের ক্ষেত্রে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান বিভিন্ন হয়, কারণ বিভিন্ন কঠিন পদার্থ একই তাপ প্রয়োগে বা একই উষ্ণতা বৃদ্ধিতে তার দৈর্ঘ্যের যে প্রসারণ ঘটে সেটি বিভিন্ন। কোনোটি বেশি বেড়ে যায়, অর্থাৎ কোনোটি বেশি লম্বা হয়ে যায়, কোনোটি কম লম্বা হয়, কোনোটি মাঝামাঝি থাকে। তো সেটি নির্ভর করে তাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ওপর। যেমন তোমার লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয় তোমার 12 × 10⁻⁻6 ওকে 10⁻6 পার ডিগ্রি সেলসিয়াস একক। আমি একক সম্বন্ধে তোমাদের পরে বলছি, তোমরা আপাতত জাস্ট এটা শোনো। আমরা এখন বুঝছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে? তাহলে আমি যদি বলি লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝো, এত পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো, তাহলে কিছুই না, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা থেকে আমরা বলবো। যদি বলে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝো, তাহলে বলবে কোন লৌহদণ্ডের উষ্ণতা প্রতি একক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য সেই লৌহদণ্ডটি তার প্রাথমিক দৈর্ঘ্যের এত অংশ বৃদ্ধিপ্রাপ্ত হয়। অর্থাৎ কোন একটি লোহা যদি বলে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝো, তাহলে আমরা লৌহদণ্ড বলবো, কারণ বলেছে দৈর্ঘ্য প্রসারণ। আর দৈর্ঘ্য প্রসারণ দেখা যায় সরু তারের ক্ষেত্রে বা লম্বা দণ্ডের ক্ষেত্রে, অর্থাৎ যার দৈর্ঘ্য বেশি রয়েছে, থাকলে সেটাকে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কথা উল্লেখ করব। তাহলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝায়, যে না কোনো একটি লৌহদণ্ডের উষ্ণতা যদি আমরা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি, তাহলে সেই লোহার দৈর্ঘ্য তার প্রাথমিক দৈর্ঘ্যের এত অংশ বৃদ্ধি প্রাপ্ত হয়, এটি বলবো, ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি সংজ্ঞা জানলাম। তারপর এবার আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি। চলো আমরা একক বের করি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক চলো বের করি। আলফার এর একক। চলো তাহলে আলফার একক কি হচ্ছে দেখো, উপরে কি রয়েছে দৈর্ঘ্য বৃদ্ধি, তারপরে কি প্রাথমিক দৈর্ঘ্য, তারপর উষ্ণতা। অর্থাৎ উপরেও রয়েছে দৈর্ঘ্যের একক, নিচেও রয়েছে দৈর্ঘ্যের একক, অর্থাৎ এই যে L1 দৈর্ঘ্যের একক, গুণ কি রয়েছে উষ্ণতা, অর্থাৎ গুণ উষ্ণতার একক, তাহলে লক্ষ্য করো যে উপরেও দৈর্ঘ্যের একক, নিচেও দৈর্ঘ্যের একক। তাহলে দৈর্ঘ্যের একক দৈর্ঘ্য একক আমরা কেটে দিতে পারছি। তাহলে উপরে কিছু থাকছে না, নিচেও কিছু থাকছে না, শুধু যেটি পড়ে থাকছে সেটি হচ্ছে উষ্ণতার একক, অর্থাৎ ভাগ উষ্ণতার একক, পার উষ্ণতার একক। তাহলে আমরা আলফার একক অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি লিখতে পারি? পার উষ্ণতার একক। এবার উষ্ণতার কি কি একক রয়েছে? উষ্ণতার ডিগ্রি সেলসিয়াস একক রয়েছে, উষ্ণতার ডিগ্রি ফারেনহাইট রয়েছে, কেলভিন রয়েছে। তাহলে উষ্ণতার আমরা একক বলতে পারি পার ডিগ্রি সেলসিয়াস। কেন বলতে বুঝতে পারছো? যে উপরে যেহেতু কিছু নেই, তাহলে উপরে 1 রয়েছে, তাহলে পার ডিগ্রি সেলসিয়াস, বা এটিকে লেখা হয়, অনেকে এইভাবেও লেখে, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, অর্থাৎ -1 পাওয়ারে ইনভার্সও লেখে, ঠিক আছে? তাহলে আমরা আলফা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক জানলাম। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক যদি পরীক্ষায় জানতে চাই কি লিখবো? যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হলো প্রতি ডিগ্রি সেলসিয়াস, প্রতি ডিগ্রি ফারেনহাইট, -1 মানে পার, যেটা আমরা বের করলাম, পার কেলভিন, এই তিনটি উষ্ণতার একক রয়েছে। তাহলে একটি জিনিস লক্ষ্য করো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফার একক, অর্থাৎ যে আলফা রয়েছে এর একক কি উষ্ণতা রয়েছে, অর্থাৎ এই আলফার মান কিন্তু উষ্ণতার উপর নির্ভর করছে এবং
কঠিন পদার্থের প্রকৃতির উপর নির্ভর করছে, তার কিন্তু দৈর্ঘ্যের উপর নির্ভর করছে না। এটি আমরা লক্ষ্য করলাম। তাহলে এই আলফার মান কোনো প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করছে না, কিছুর উপর নির্ভর করছে না, শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভর করছে এবং পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। বিভিন্ন কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ বিভিন্ন হয়। এটি ভালো করে লক্ষ্য করবে যে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন পদার্থের প্রসারণ বিভিন্ন হয়। তাহলে আমরা কি জানলাম? দৈর্ঘ্য প্রসারণ। ঠিক আছে, কিন্তু কঠিন পদার্থে শুধু তো দৈর্ঘ্য প্রসারণ হয় না, কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণও হয়, আবার কঠিন পদার্থের আয়তন প্রসারণও হয়। তাহলে কঠিন পদার্থের আয়তন প্রসারণটি ঠিক আমরা একইভাবে লিখতে পারি যে কঠিন পদার্থের যে আয়তন, পরে আয়তন হয়ে গেল V2। লক্ষ্য করে এবার এই জিনিসগুলো খুব সহজে হয়ে যাবে। আমরা অর্ধেকের বেশি পড়ে ফেলেছি, আমরা দৈর্ঘ্য প্রসারণ জেনে ফেলেছি, মানে আয়তন প্রসারণ এবং ক্ষেত্রফল প্রসারণ সবকটি আমরা খুব সহজে করতে পারবো। তো আমরা আয়তন না, আমরা আগে ক্ষেত্র প্রসারণ দেখছি। ধরো এটি ক্ষেত্রফল রয়েছে, ক্ষেত্রফল ধরো S, T1 উষ্ণতায় S1, উষ্ণতা আমি T2 করে দিলাম এবং ক্ষেত্রফল বেড়ে গিয়ে হয়ে গেল S2, বেড়ে গিয়ে হয়ে গেল S2। ওকে, তাহলে ক্ষেত্রফল কতটা বাড়লো? ক্ষেত্রফল বাড়লো হচ্ছে S2 মাইনাস S1। উষ্ণতা কতটা বাড়িয়েছি? আমরা উষ্ণতা বাড়িয়েছি হচ্ছে T2 মাইনাস T1। তাহলে আগের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে উষ্ণতা বৃদ্ধির ফলে যে দৈর্ঘ্যের প্রসারণ হচ্ছিল তার মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বের করতে গিয়ে আমরা একটি সমানুপাতিক ধ্রুবক পাচ্ছিলাম যেটি আলফা। ঠিক এক্ষেত্রেও একই সম্পর্ক, কিন্তু এক্ষেত্রে যে সমানুপাতিক ধ্রুবকটি নেওয়া হয় সেই সমানুপাতিক ধ্রুবকটিকে নাম দেওয়া হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং সেটি চিহ্ন নেওয়া হয় বিটা। আগেটা যেমন আলফা নিলাম, এটি ঠিক তেমনি বিটা। তাহলে সম্পর্কটি ঠিক কিরকম হবে আমি আর তোমাদের করে দিচ্ছি না, তোমরা সরাসরি এটি লিখতে পারো। সম্পর্ক ঠিক এরকম হবে, যেমন আলফা কি ছিল? আলফা ছিল উপরে L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1, তাই তো? এটি ছিল তোমাদের আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সমীকরণটিও ঠিক একই রকম, সেটি আমরা বিটা দ্বারা প্রকাশ করি। বিটা অর্থাৎ যে সমানুপাতিক ধ্রুবক আসে এই ক্ষেত্রে সেটিকে আমরা বিটা ধরি ক্ষেত্রের ক্ষেত্রে, ক্ষেত্রফলের ক্ষেত্রে। তাহলে L2 মাইনাস L1, কিন্তু এই ক্ষেত্রে তো ক্ষেত্রফল বৃদ্ধি করছে অর্থাৎ ক্ষেত্রফল S2 মাইনাস S1। প্রথমে ছিল S1, পরে হয়ে গেছে S2, আর ভাগ কি L1 অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য, এই ক্ষেত্রে কি লিখবো? প্রাথমিক ক্ষেত্রফল। তারপরে উষ্ণতা বৃদ্ধি, উষ্ণতা বৃদ্ধি এই ক্ষেত্রেও একই হচ্ছে T2 মাইনাস T1। তাহলে এই যে আমরা বিটা পাচ্ছি, বিটাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে আগের মতো একই ভাবে এটাতে যেমন আমরা বলছিলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? তাহলে এই ক্ষেত্রে আমরা খুব ভালো করে বলতে পারবো যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে তোমরা নিজে থেকেই বলো। প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে কোন কঠিন পদার্থের একক ক্ষেত্রফলে, প্রতি একক ডিগ্রি সেলসিয়াস প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোন কঠিন পদার্থের একক ক্ষেত্রফলে যে ক্ষেত্র প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। একইভাবে তাহলে এইভাবে বলে দিতে পারে যে কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝো? তাহলে বলবে যে কোনো কঠিন যা বলবে সেটা এইভাবে, মানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের যে সংজ্ঞা হচ্ছে এটাকে তোমরা ওই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবে। এই ধরনের অনেক প্রশ্ন আমরা আলোচনা করবো পরে। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে আমরা জানলাম যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য কঠিন পদার্থের একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ ঘটে তাকে কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে বলতো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক কি হবে? এটিও একই। দেখো উপরে রয়েছে ক্ষেত্রফল, নিচে আছে ক্ষেত্রফল আর উষ্ণতা। ক্ষেত্রফলের একক, ক্ষেত্রফলের একক কেটে যাবে, পড়ে থাকবে উষ্ণতা। তাহলে এই যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক রয়েছে এরও সেম একক, অর্থাৎ প্রতি ডিগ্রি সেলসিয়াস বা প্রতি ডিগ্রি কেলভিন, প্রতি কেলভিন বা প্রতি ডিগ্রি ফারেনহাইট সেম একক। তাহলে আলফা আর বিটার মধ্যে তেমন কোনো পার্থক্য আমরা লক্ষ্য করতে পারছি না, একই রকম। আলফা পড়ে নিয়েছি অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পড়ে নিয়েছি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আমরা জেনে গেলাম। এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গুণাঙ্ক কিন্তু কঠিন পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ বিভিন্ন কঠিন পদার্থের ক্ষেত্রে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বেশি। যার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বেশি সেটি একটি নির্দিষ্ট উষ্ণতায় বেশি ক্ষেত্র তার প্রসারিত হবে, যার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কম সেটি অপেক্ষাকৃত কম প্রসারিত হবে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে একই, যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি সেটি বেশি প্রসারিত হবে, যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কম সেটি কম প্রসারিত হবে। ঠিক আছে, তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক জানলাম, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক জানলাম। দুটিরই তোমার একক হচ্ছে প্রতি ডিগ্রি সেলসিয়াস, প্রতি ডিগ্রি ফারেনহাইট বা পার কেলভিন। ঠিক আছে, পার ডিগ্রি সেলসিয়াস, পার ডিগ্রি ফারেনহাইট বা পার কেলভিন। তাহলে এবার কঠিন পদার্থের তো আয়তনও আছে, অর্থাৎ আয়তনও প্রসারিত হয় আমরা জানলাম।
তাহলে সেই আয়তন ও প্রসারণের একটি গুণাঙ্ক থাকবে, সেই আয়তন প্রসারণ গুণাঙ্ক সম্বন্ধে এখন আমরা জেনে নিই। ধরো এটি একটি কঠিন পদার্থ নিলাম যার আয়তন V1, T1 উষ্ণতায় আয়তন V1, এবার উষ্ণতা বাড়িয়ে আমি T2 করে দিলাম, প্রসারিত হয়ে গেল, তার আয়তন ধরো হয়ে গেল V2। কঠিন পদার্থ যে কোনো আকারে কঠিন পদার্থ হতে পারে, আমি তোমাদের বোঝানোর জন্য ঘনক দিয়ে শুরু করেছিলাম। তাহলে প্রথমে আয়তন V1, পরে আয়তন বেড়ে গিয়ে হয়ে গেল V2। তাহলে আয়তন কি পরিমাণ বাড়লো? আয়তন বাড়লো হচ্ছে V2 মাইনাস V1, সেম আগের মতো আয়তন V2 মাইনাস V1। উষ্ণতা কি পরিমাণ বাড়লো? উষ্ণতা বাড়লো T2 মাইনাস T1। প্রাথমিক আয়তন কত ছিল? প্রাথমিক আয়তন ছিল V1। এই V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1, যেটা আমরা L1 এর তোমরা দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে দেখলাম, ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে দেখলাম, এই আয়তন প্রসারণের ক্ষেত্রেও এই যে রাশিটা আমরা পাবো, এই রাশিটিকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। যেমন দৈর্ঘ্যের ক্ষেত্রে এই রাশিটিকে আমরা বলছিলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, সেক্ষেত্রে আয়তন V এর জায়গায় সেক্ষেত্রে ছিল দৈর্ঘ্য L। তবে আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যেটা আমরা বিটা বলছিলাম, যে আমরা সমানুপাতিক ধ্রুবক পেলাম, সেই বিটাকে সেই দৈর্ঘ্য ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে এই V আয়তনের জায়গায় ছিল কি S ক্ষেত্রফল। ঠিক সেরকমই আমরা যখন আয়তন প্রসারণ গুণাঙ্ক বলবো, সেই আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে কি হবে? আয়তন প্রসারিত হবে, সেক্ষেত্রে এক্ষেত্রে থাকবে শুধু V, বাকি সবকিছু একই, কোনো এলোমেলো নেই। তো এই আয়তন প্রসারণ গুণাঙ্ক যে সংকেত অর্থাৎ যে সমানুপাতিক ধ্রুবক আমরা এই ক্ষেত্রে ইউজ করি, সেটি হচ্ছে গামা। গামা আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে যদি বলে কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, কি বলবো? যে না, কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? যে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের একক আয়তনে যে আয়তন বৃদ্ধি ঘটে তাকেই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। সেম একই রকম, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা একই, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা একই, আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাও একই। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কের মানও কঠিন পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ বিভিন্ন কঠিন পদার্থের ক্ষেত্রে এই আয়তন প্রসারণ গুণাঙ্কের মান বিভিন্ন। আর এই আয়তন প্রসারণ গুণাঙ্কের মানের বিশিষ্টতা কি, অর্থাৎ এর গুরুত্বটা কি? সেটি হচ্ছে যে কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান বেশি, সেই কঠিন পদার্থ বেশি আয়তনে প্রসারিত হবে, বেশি আয়তন প্রসারিত হবে। যার আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কম, সেটি কম আয়তনে প্রসারিত হবে। আর নিচের রাশিগুলো তো একই থাকছে। ঠিক আছে, এটি হচ্ছে গুরুত্ব। তাহলে আমরা কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ জানলাম, সেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক জানলাম। আমরা কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ ঘটে জানলাম, সেই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক জানলাম। আমরা কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে জানলাম। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক যে গামা, এই গামার একক কি হবে? গামার এককে একই, উপরে রয়েছে আয়তন, ভালো করে দেখো, উপরে আয়তন, নিচে রয়েছে আয়তন। তাহলে আয়তন আয়তন কেটে যাবে, আয়তনের একক কেটে যাবে, পড়ে থাকবে নিচে শুধু উষ্ণতা, নিচে শুধু একটু উষ্ণতা থাকবে, যার জন্য গামার একক একই হয় কি প্রতি ডিগ্রি সেলসিয়াস বা পার ডিগ্রি সেলসিয়াস, পার ডিগ্রি ফারেনহাইট, পার কেলভিন। তিনটির মধ্যে কোন একক ইউজ করবে তোমাদের ব্যাপার, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম একক ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা গামা অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে জানলাম। ঠিক আছে, ওকে, তাহলে একটু আমি সামারি করে দিই। আমরা জানলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সম্বন্ধে, তারপরে আমরা জানলাম ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা সম্বন্ধে, তারপরে আমরা জানলাম আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সম্বন্ধে। কিসের? কঠিন পদার্থের। তাহলে এই যে আলফা বিটা গামা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই তিনটির মধ্যে একটি সম্পর্ক স্থাপন করা যায়। কি করে করা যায় সেটা তোমরা যখন ক্লাস 11 এ উঠবে তখন জানতে পারবে। এখন শুধু জেনে রাখো যে সম্পর্কটি কি। আলফা সমান সমান হয় বিটা বাই 2 সমান সমান গামা বাই 3। এই তিনটির মধ্যে একটি হচ্ছে একটি সম্পর্ক, অর্থাৎ আমি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই তিনটির মধ্যে যে কোনো যদি আমরা একটির মান জানি, তাহলে বাকি দুটোর মান আমরা খুব সহজে বের করতে পারবো। তাহলে এখান থেকে আমাদের পরীক্ষায় একটি এমসিকিউ ধরে তুলে দিতে পারে। ধরো বলে দিল একটি লোহার টুকরোর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, লোহার টুকরোর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে যদি তুমি জিজ্ঞেস করে যে সেই লোহার টুকরোটির আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে, অর্থাৎ আলফা দেওয়া রয়েছে, তোমাদের কাছে যদি গামা জিজ্ঞেস করে, এই ধরনের এমসিকিউ আসতে পারে, তাহলে সেই গামা আমরা কি করে বের করব? আমরা এই সমীকরণটি মনে রাখবো। তাহলে আমাদের কাছে আলফা দিয়েছে, গামা জানতে চেয়েছে, তাহলে আলফা আর গামার মধ্যে সম্পর্ক কি? আলফা সমান সমান গামা বাই 3। তখন আমরা লিখবো আলফা সমান সমান গামা বাই 3, খাতা লিখলাম। তাহলে আমাদের গামা লাগবে, তাহলে গামা সমান সমান কি 3 আলফা, 3 আলফা অর্থাৎ 3 গুণ আলফা। আলফা কত? 12 গুণ 10⁻⁻6
অর্থাৎ 3 বারং 36 গুণ 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। এটা তোমরা এমসিকিউ পেয়ে যাবে, হয়তো এ বি সি করে দেওয়া আছে কোনো একটা, তার মধ্যে এটা হয়তো একটা থাকবে, সেটা টিক দিয়ে দিতে হবে। তো এইভাবে আলফা বিটা গামা এই তিনটির মধ্যে যে কোনো একটির মান যদি আমাদের জানা থাকে, বাকি দুটির মান আমরা খুব সহজে এই সমীকরণটির সাহায্যে বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এই সমীকরণটি আমাদের এই কারণে মনে রাখতে হবে যাতে আমরা এমসিকিউ করতে পারি। অর্থাৎ এটি হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। এবং এই যে আলফা বিটা গামা রয়েছে, এদের মান কিন্তু কঠিন পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। অর্থাৎ আলফা বিটা গামা বিভিন্ন কঠিন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন হয়। অর্থাৎ লোহার ক্ষেত্রে আলাদা হবে আলফা বিটা গামার মান, তারপর যদি আমরা তামা নিই তার ক্ষেত্রে আলফা বিটার মান আলফা বিটা গামার মান আলাদা হবে। তারপর আমরা যদি পিতল নিই তার ক্ষেত্রেও আলাদা হবে। অর্থাৎ কি বোঝাচ্ছে যে একই উষ্ণতা বৃদ্ধিতে বিভিন্ন কঠিন পদার্থের তাপীয় প্রসারণ বিভিন্ন হয়। কোন কঠিন পদার্থের প্রসারণ বেশি হয়, কোন পদার্থের প্রসারণ কম হয়। ঠিক সেইভাবে আমরা যদি ধরো লোহা এবং পিতলের কথা লক্ষ্য করি, লোহার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয় 12 গুণ 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। এটি হচ্ছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আর যদি আমরা পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখি, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয়, এটা যদি আমরা আলফা ড্যাশ দিই, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয় 19 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা লোহা, এটা পিতল, তাহলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 গুণ এত 10⁻⁶, আর পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 গুণ 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের থেকে বেশি। অর্থাৎ আমরা যদি একটি পিতলের টুকরো আর একটি লোহার টুকরো নিই একই সাইজের এবং তাদের একই উষ্ণতা রাখি, তারপরে যদি তাদের একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি ঘটাই, তাহলে কি হবে? লোহার টুকরো কম প্রসারিত হবে এবং পিতলের টুকরো বেশি প্রসারিত হবে, কারণ পিতলের টুকরো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি, যার জন্য একই উষ্ণতা বৃদ্ধিতে পিতল বেশি প্রসারিত হবে এবং লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কম হয়, লোহা কম প্রসারিত হবে। তো লোহার পিতলের অর্থাৎ বিভিন্ন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন, অর্থাৎ বিভিন্ন কঠিন পদার্থ একই উষ্ণতা বৃদ্ধিতে বিভিন্ন রকম তাপীয় প্রসারণ দেখায়, যার জন্য এই ধর্মটিকে কাজে লাগিয়ে আমরা একটা খুব সুন্দর জিনিস তৈরি করতে পারি, যেটি হচ্ছে, দেখো কি তৈরি করতে পারি। এই জিনিসটা তৈরি করার ফলে কি লাভ হচ্ছে সেটাও আমি তোমাদের দেখাবো। আমরা কি জানলাম? লোহার, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? আমরা জানলাম লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের থেকে বেশি, কম, লোহার কম পিতলের বেশি। তাহলে ধরো আমরা এরকম একটি লোহার টুকরো নিলাম যার দৈর্ঘ্য বেশি, প্রস্থের তুলনায় উচ্চতার তুলনায় দৈর্ঘ্য বেশি। অর্থাৎ একে যদি আমরা এখন তাপ দিই তাহলে এর দৈর্ঘ্য প্রসারণটি আমাদের চোখে লক্ষ্য করা যাবে। অর্থাৎ এর দৈর্ঘ্যে কতটা প্রসারণ করবে সেটা একটি পরিমাপযোগ্য রাশি আমরা পাবো। তাহলে ধরো একটি লোহার টুকরো নিলাম, ঠিক আছে, আর একটি নিলাম পিতলের টুকরো একই সাইজের, একটি লোহার টুকরো একটি পিতলের টুকরো, এই দুটিকে আমরা তাপ দিলাম, কিছু সাহায্যে আমরা তাপ দিলাম, ঠিক আছে, তাপ দিচ্ছি। এবার তাপ দেওয়ার ফলে কি হবে? লোহাটি তাপীয় প্রসারণ ঘটবে, পিতলেরও তাপীয় প্রসারণ ঘটবে। এবার যদি আমরা দৈর্ঘ্য প্রসারণ লক্ষ্য করি, অর্থাৎ এই দৈর্ঘ্য বরাবর কার কতটা প্রসারণ হচ্ছে, তাহলে দেখবো এটি ছিল লোহা প্রসারিত হয়ে গেল এরকম, লোহার দৈর্ঘ্যে কিছু প্রসারণ ঘটলো। ঠিক তেমন ভাবে পিতলেরও দৈর্ঘ্য প্রসারণ ঘটবে, দৈর্ঘ্য বরাবর একটি প্রসারণ ঘটবে পিতলের, এবং পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেহেতু লোহা থেকে বেশি, তাহলে কি হবে? বেশি লম্বা হবে, অর্থাৎ বেশি প্রসারিত হবে। তাহলে পিতলটি ধরো এরকম হলো, পিতলের পাতি এরকম বড় হলো একটু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লোহা কম বড় হচ্ছে, পিতল বেশি বড় হচ্ছে। এই যে কঠিন পদার্থের এই ধর্ম, তাপীয় প্রসারণ বিভিন্ন কঠিন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন হয় একই তাপ প্রয়োগে, এই ধর্মটিকে কাজে লাগিয়ে, অর্থাৎ এই ঘটনাটিকে কাজে লাগিয়ে একটা জিনিস তৈরি করা হলো। সেটি হচ্ছে, আমরা কি করছি, এই যে লোহার পাত এবং পিতলের পাত আছে, এই লোহার পাত এবং পিতলের পাতটাকে আমরা যদি শক্ত করে যুক্ত করে দিই, তাহলে কি হবে? ধরো এটি লোহার পাত নিলাম আমরা, এরকম নিলাম, ঠিক আছে, কোনো ব্যাপার না। লোহার পাতের সঙ্গে একই সাইজের একই মাপের আমরা একটি পিতলের পাত রিভেট করে যুক্ত করে দিলাম। মানে এমন ভাবে যুক্ত করে দিলাম যাতে এর এই প্রান্ত একে অপর থেকে সরে না যায়, অর্থাৎ এটি বেশি প্রসারিত হবে আর একটি লোহা কম প্রসারিত হবে, যার ফলে এরা একে অপর থেকে যাতে ছুটে না যায়, অর্থাৎ একে অপরের সঙ্গে শক্তভাবে যাতে জুড়ে থাকতে পারে, সেই জন্য এটাকে খুব শক্তভাবে রিভেট করে যুক্ত করে দেওয়া হলো, ঠিক আছে। এবার যদি কম বেশি প্রসারিত হয় তাহলে কি হবে দেখা যাচ্ছে। এবার ধরো আমরা নিচ থেকে তাপ দিচ্ছি, আমরা কিন্তু এটাকে যুক্ত করে দিয়েছি খুব শক্ত করে। তাহলে তাপ দেওয়ার ফলে কি হবে?
যদি আমরা লোহার পাত এবং পিতলের পাত এই দুটোকে যদি আমরা যুক্ত না করতাম তাহলে কি হতো, পিতলের পাতটি একটু বড় হয়ে যেত সাইজে, পিতলের পাতটি এরকম এরকম একটু বাইরে বেরিয়ে যেত, আর লোহার পাতটি এরকম হতো। যদি যুক্ত না থাকতো তাহলে এরকম একটি গ্যাপ তৈরি হতো। কিন্তু যেহেতু লোহার পাত এবং পিতলের পাত খুব শক্তভাবে এরকম ভাবে লাগানো রয়েছে, যার ফলে এটা পিতলের পাতটি লোহার পাতটি এভাবে ছুটে যেতে পারছে না, যার জন্য অর্থাৎ রিভেট করে যুক্ত করে রাখার জন্য ছুটে যেতে পারছে না। তখন কি ঘটনা ঘটছে দেখা যাচ্ছে যে এই যে পিতলের পাতটি রয়েছে, ঠিক আছে, পিতলের পাত যদি আমরা এই দুই দিকে একটু হাত দিয়ে দেখো, পিতলের পাতটি কি হবে, নিচের অংশ পিতলের পাত আর উপরের অংশ লোহার পাত, তাহলে পিতলের পাতটি বেশি প্রসারিত হবে আমরা জানি, এবং লোহার পাত কম প্রসারিত হবে। তাহলে এই দুটো যেহেতু খুব শক্তভাবে যুক্ত করা আছে, তখন যখন তাপ দিচ্ছি এবার ধীরে ধীরে প্রসারিত হচ্ছে, প্রসারিত হলে আমরা ঘটনা কি দেখতে পাবো, ধীরে ধীরে এই ধরনের আমরা একটি ঘটনা দেখতে পাবো যে পিতলের পাত, নিচে যে পিতলের পাত রয়েছে পিতলের পাতটি বেশি প্রসারিত হবে এবং লোহার পাতটি কম প্রসারিত হবে। তাহলে এই যে টোটাল সিস্টেমটি রয়েছে সেটি দেখবো আমরা গোল করে বেঁকে গিয়েছে, এরকম বেঁকে গিয়ে কিরকম হবে, এই ধরনের হবে। আমরা দেখতে পাবো এই, আমরা দেখবো এই ধরনের হয়ে গিয়েছে। অর্থাৎ এটি আমাদের লোহার পাত, এটি পিতলের পাত। লোহা একটু বড় হয়ে গিয়েছে, পিতলের একটু বড় হয়ে গেছে। এবার যেহেতু এদের দুই ধারের প্রান্ত খুব ভালো করে শক্ত করে জোড়া লাগানো আছে, অর্থাৎ রিভেট করে জোড়া লাগানো আছে, তার ফলে কি হবে, এটাতে একে অপর থেকে ছুটে যেতে পারছে না। তখন পিতলটি বেশি প্রসারিত হওয়ার কারণে সেটি এইভাবে গোল হয়ে বেঁকে যাচ্ছে। তো এই যে আমরা দুটি ধাতুকে জয়েন্ট করে, অর্থাৎ লোহা ও পিতলকে জয়েন্ট লাগিয়ে যে আমরা একটি নতুন পাত তৈরি করলাম, এই পাতকে বলা হয় দ্বিধাতব পাত। দ্বিধাতব পাত মানে দুটি ধাতব পাত সমন্বিত পাত, অর্থাৎ সেই পাত যে পাতে দুটি ধাতব পাত রয়েছে, একটি লোহা আর একটি পিতল। তাহলে দ্বিধাতব পাত যে আমরা তৈরি করলাম, দ্বিধাতব পাত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে দ্বিধাতব পাতকে আমরা যদি তাপ দিই তাহলে সেই দ্বিধাতব পাতটি বেঁকে যায়, একদিকে বেঁকে যায়, যেদিকে পিতল থাকে সেই দিকটা এরকম বেঁকে যায়, আর যেদিকে লোহা থাকে সেদিকে এইভাবে সংকুচিত হয়ে যায়। সংকুচিত হয়ে যায় না মানে এইভাবে কিছুটা ইউ আকৃতির বেঁকে যায়। তো দ্বিধাতব পাতের এই যে আমরা একটা ধর্ম দেখতে পাচ্ছি, এই ধর্মকে কাজে লাগিয়ে আমাদের দৈনন্দিন জীবনে নানা জিনিস তৈরি করা হয়েছে, যেখানে আমরা এই দ্বিধাতব পাতের ব্যবহার দেখি। তাহলে এই দ্বিধাতব পাতকে আমরা কোথায় ব্যবহার করতে পারি, খুবই ইন্টারেস্টিংলি দেখো, বেশ সুন্দর, এটির দ্বিধাতব পাতের বেশ সুন্দর কিছু ব্যবহার রয়েছে। একটু চালাকি করে এগুলোকে কি কি কাজে ব্যবহার করা হয় দেখো। ফায়ার অ্যালার্ম আমরা সবাই দেখেছি বা শুনেছি, কেউ শুনেছি ফায়ার অ্যালার্ম সম্বন্ধে। অর্থাৎ ফায়ার অ্যালার্মে কি হয়, ধরো ঘরে কোথাও ফায়ার অ্যালার্ম লাগানো রয়েছে, ঠিক আছে, তাহলে সেই ফায়ার অ্যালার্মটি কি করে, ঘরে কোথাও যদি আগুন ধরে যায় দেখবে সেই অ্যালার্মটি বেজে ওঠে এবং লোক বুঝতে পারে যে না ঘরে কোথাও আগুন ধরেছে, অ্যালার্ম বেজে উঠেছে, তখন লোক সেখান থেকে বেরিয়ে যায় যাতে তারা কোনো দুর্ঘটনা ঘটা থেকে বাঁচতে পারে, ঠিক আছে। তো এই যে ফায়ার অ্যালার্ম রয়েছে, সেই ফায়ার অ্যালার্মটি কিভাবে তৈরি করা হয়, সেই ফায়ার অ্যালার্মের ক্ষেত্রেও আমরা এই দ্বিধাতব পাতকে কাজে লাগাই। কিভাবে কাজে লাগানো হয়, এরকম একটি অ্যালার্ম লাগানো থাকে, বেল, ঠিক আছে, ইলেকট্রিক বেল, যেটি যার মধ্যে কারেন্ট যদি পাস হয় তাহলে যার মধ্যে কারেন্ট পাস হলে সেটি বেজে ওঠে। ধরো এই দুটি তার রয়েছে, এবার এই দুটি তারকে যদি আমরা ব্যাটারির সঙ্গে লাগিয়ে দিই, ব্যাটারিকে আমরা এই ধরনের চিহ্ন দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, এই যেটা বড় দাগ রয়েছে সেটা প্লাস আর যেটা ছোট দাগ রয়েছে সেটাকে মাইনাস, এটা হচ্ছে ব্যাটারি। তো এই যে দ্বিধাতব পাত নয়, এটি বেলের একটি তার হচ্ছে তোমার ব্যাটারি পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, আরেকটি প্রান্ত যদি আমরা নেগেটিভের সাথে যুক্ত করে দিই তাহলে কি হবে, বদ্ধ বর্তনী হয়ে গেল, বর্তনী সব জায়গায় যুক্ত রয়েছে, সংযুক্ত, তখন কি হবে, ব্যাটারির এই দিক থেকে ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহিত হবে এবং তার ফলে বেলটি বেজে উঠবে। কিন্তু এইভাবেই যদি আমরা রেখে দিই এই যন্ত্রটি তাহলে সবসময় আমরা দেখবো যে বেল বাজছে, তাহলে তো হবে না। তো কি করা হয়, এই তারের কোনো এক জায়গায়, সংযোগের এই কোনো এক জায়গাতে দ্বিধাতব পাত যুক্ত করে দেওয়া হয়। খুব ভালো করে দেখো এই দ্বিধাতব পাতটি কত ভালো করে ব্যবহার করা হচ্ছে এখানে, এরকম দ্বিধাতব পাত যুক্ত করে দেওয়া হয়। যুক্ত করে দেওয়া হলো কিন্তু এই তারের সঙ্গে দ্বিধাতব পাতের একটি প্রান্ত তারের সঙ্গে ঠেকানো থাকে এবং আরেকটি প্রান্ত ঠেকানো থাকে না, সেটি এরকম ফাঁকা থাকে, অর্থাৎ বর্তনীটিকে আমরা মুক্ত করে রাখি। মুক্ত করে রাখলে তো কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না, তড়িৎ প্রবাহিত হবে না, তার ফলে বেলও বাঁচবে না। এবার ধরো ঘরের কোথায় আগুন ধরে গেল, এবার আগুন ধরে গেলে কি হবে, এই যে দ্বিধাতব পাত রয়েছে সেটি কি হবে, বেঁকে যাবে এবং এর ভেতরের দিকে লোহা রাখা হয়, বাইরের দিকে পিতল, তাহলে কি হবে, দ্বিধাতব পাত এইভাবে বেঁকে যাবে, আমরা সকলে জানি এইভাবে বেঁকে যাবে, এইভাবে তাপ যদি পায়, তাহলে বেঁকে যাওয়ার ফলে কি হবে দেখো, এটা যদি বেঁকে যায়, বেঁকে গিয়ে এই ধরনের হয়ে যায়,
বেগে গিয়ে তখন সেটি বর্তনীকে সংযুক্ত করে দেয়, বর্তনীকে সংযুক্ত করে দেয়। প্রথমে তো ছিল এইরকম, এইরকম ছিল প্রথমে, এরকম ছিল। তার থেকে যেহেতু ঘরে আগুন লেগে গেল ধরো কোনো কারণে, তাহলে আগুন লেগে যাওয়ার ফলে দ্বিধাত পাতটি গোল হয়ে বেঁকে যাবে এবং বেঁকে গিয়ে বর্তনীকে সংযুক্ত করবে। অর্থাৎ এই যে অপর পারে, যে অপর প্রান্তে যেখানে তার ফাঁকা ছিল অর্থাৎ তার ঠেকানো ছিল না, সে তারটি ঠেকে গেল এবং ঠেকে গেল মানে এখন কারেন্ট প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহিত হবে, যার ফলে অ্যালার্মটি বেজে উঠবে, অর্থাৎ বেলটি বেজে উঠবে। তখন লোক বুঝতে পারবে না ঘরে আগুন লেগেছে, অর্থাৎ কোথাও যে আগুন লেগে তখন দ্বিধাত পাত বেঁকে যাচ্ছে। তো এইভাবে ফায়ার অ্যালার্মের ক্ষেত্রে আমরা তোমার দ্বিধাত পাতকে কাজে লাগিয়ে ফায়ার অ্যালার্ম তৈরি করতে পারি। এই দ্বিধাতক পাতের আরো বহু ব্যবহার রয়েছে। যেমন কোথায় ব্যবহার করা হয়, বহু জায়গায় এই দ্বিধাতক পাত ব্যবহার করা হয়। এটি এত সুন্দর একটি জিনিস। যেমন আমরা ইলেকট্রিক ইস্ত্রি দেখেছি, তারপরে ঘর গরম রাখার যন্ত্র, বৈদ্যুতিক চুল্লি এবং বিভিন্ন জায়গায় দ্বিধাতক পাত ব্যবহার করা হয়। ইস্ত্রির ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে যে যখন আমরা আয়রন করি বা ইস্ত্রি করি কোনো জামা কাপড়, তো প্রথমে সুইচ অন করার পর সেটি ইস্ত্রির এক কোণায় একটি লাইট থাকে, লাইটটি জ্বলে ওঠে। তো জ্বলে আছে, এবার ইস্ত্রিটি ধীরে ধীরে গরম হয় এবং গরম হতে হতে এক সময় দেখবে যে এই ইস্ত্রিটি গরম ধীরে ধীরে হতে হতে এক সময় দেখবে যে লাইটটি অফ হয়ে যায়, অর্থাৎ কারেন্ট আর ইস্ত্রির মধ্যে যায় না, অটোমেটিক অফ হয়ে যায়। অর্থাৎ যখন খুব বেশি গরম হয়ে যায়, একটি নির্দিষ্ট মানে পৌঁছলে সেই কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে যায় একাকাই। তো আমরা ইস্ত্রি করছি, ধীরে ধীরে ইস্ত্রি আবার ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে এবং ঠান্ডা হতে হতে আবার একটি সময় দেখবে হঠাৎ করে লাইট জ্বলে ওঠে, অর্থাৎ হঠাৎ করে কারেন্ট আবার যাওয়া শুরু হয়। কারেন্ট আবার যাওয়া শুরু হয়, তখন ইস্ত্রি আবার ধীরে ধীরে গরম হচ্ছে। তো এই যে ইস্ত্রিতে কারেন্ট যাওয়া আসা বা কারেন্ট প্রবাহিত হওয়া বা কারেন্ট প্রবাহ বন্ধ হওয়া, এটা অটোমেটিক হয়, আমরা দেখতে পাই। তো সেই অটোমেটিক জিনিসটা কি করে তৈরি করা হয়, আমরা কি করে হচ্ছে সেখানে, তো সেই অটোমেটিক জিনিসটা কি করে হয় সেটা জানতে গেলে সেই ক্ষেত্রেও আমাদের এই যে দ্বিধাতব পাত সম্পর্কে আমরা জানলাম, সেই দ্বিধাতব পাত সেই ইস্ত্রিতেও ব্যবহার করা হয়। কিভাবে ব্যবহার করা হয় জিনিসটি দেখো। এই ধরনের, এটি ধরো ব্যাটারি বা আমাদের প্লাগের বোর্ড, যাই হোক, একটি প্লাস প্রান্ত একটি মাইনাস প্রান্ত। এখানে আমরা তার নিয়ে ইস্ত্রির মধ্যে কি করা থাকে, এক জায়গায় তারের একটি দ্বিধাতব পাত লাগানো হয় তারের এক প্রান্তে, এবং তার অপর প্রান্তে থেকে এইভাবে আরেকটি তার বের করে দেওয়া হয়। এক প্রান্ত খুব শক্তভাবে সংযুক্ত থাকে এবং আরেকটি প্রান্ত শুধু স্পর্শ করে রাখা হয়। এবার এই তারটি নিয়ে যায় হিটারের সাথে যুক্ত করা হয়। ইস্ত্রির মধ্যে যে হিটার থাকে, হিটারের সঙ্গে যুক্ত করা হয়, যুক্ত করে আবার ব্যাটারির সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। এখানে ধরো সুইচ আছে, ধরো এখানে আমরা সুইচ এঁকে দিলাম। তো এই যে যন্ত্রটি তৈরি হলো, এই যন্ত্রের নাম হচ্ছে থার্মোস্ট্যাট। থার্মোস্ট্যাট, ঠিক আছে। এই থার্মোস্ট্যাটটি তোমাদের বৈদ্যুতিক ইস্ত্রিতে ব্যবহার করা হয়, বৈদ্যুতিক চুল্লিতে ব্যবহার করা হয়, তারপরে ঘর গরম রাখার যন্ত্রে ব্যবহার করা হয়। তো এই থার্মোস্ট্যাটে যে আমরা দ্বিধাতব পাত ব্যবহার করি, কিভাবে ব্যবহার করি, যে তারের সঙ্গে সরাসরি আমরা এইভাবে সংযুক্ত করে দিই, ঠিক আছে। এবার আমরা যখন সুইচ অন করলাম, ধরো সুইচ অন করলে কি হবে, কারেন্ট প্রবাহিত হবে দ্বিধাতব পাত দিয়ে। আর দ্বিধাতব পাত সেটি ধাতু তৈরি, অর্থাৎ ধাতব পাত সেহেতু তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। এবার তড়িৎ প্রবাহিত হলো, হিটারের মধ্যে গেল, হিটার ধীরে ধীরে গরম হচ্ছে, ঠিক আছে। এবং ধরো আমরা ইস্ত্রির ক্ষেত্রে যদি দেখি, হিটার গরম হচ্ছে, ইস্ত্রি দিয়ে আমরা জামা কাপড় আয়রন করছি বা ইস্ত্রি করছি। এবার গরম হতে হতে এই যে হিটারটি যে তাপ চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, যে তাপ যে তাপটি ছড়াচ্ছে চারিদিকে, সেই তাপের প্রভাবে এই যে দ্বিধাতব পাত রয়েছে, এই দ্বিধাতব পাত কি করছে, তখন সেই তাপ শক্তিকে শোষণ করছে এবং সেই দ্বিধাতব পাতে তখন কি হয়, তাপীয় প্রসারণ হয়, অর্থাৎ সেটি বেঁকে যায়। আমরা কি জানি, দ্বিধাতব পাতকে তাপ দিলে কি হয়, সেটি বেঁকে যায়। তো এক্ষেত্রে যেহেতু এই হিটারটি ধীরে ধীরে গরম হচ্ছে এবং তাপ চারিদিকে ছাড়ছে পরিবেশে, তার ফলে কি হয়, এই যে দ্বিধাতব পাত থাকে যেটি হিটারের পাশেই থাকে, সেটিও তখন সেই তাপ শক্তিকে শোষণ করে বেঁকে যায়। এবার বেঁকে গেলে কি হয় দেখো, যখন বেঁকে যায়, এর উপরই আঁকি, বেঁকে গিয়ে এইরকম হয়ে যায়, এইরকম। তাহলে দেখো, প্রথমে ছিল সোজা এবং পরে বেঁকে গেল। যখন বেঁকে যাচ্ছে, তখন এই যে তারের অপর যে প্রান্ত রয়েছে, সেই প্রান্ত থেকে সে বর্তনীকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। প্রথমে সোজা ছিল, তারের সঙ্গে ঠেকেছিল, কারেন্ট প্রবাহিত হচ্ছিল। এবার যখন ধীরে ধীরে হিটার গরম হচ্ছে এবং দ্বিধাতব পাতের তাপীয় প্রসারণ হচ্ছে, তখন দ্বিধাতব পাতটি বেঁকে যাচ্ছে এবং বেঁকে যাওয়ার ফলে তারের সঙ্গে তার সংস্পর্শ অর্থাৎ সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে। তার ফলে কারেন্ট আর যেতে পারছে না, যেহেতু ঠেকে নেই, বেঁকে গিয়েছে, আর ঠেকে থাকতে পারছে না। তার ফলে তখন আর কোনো কারেন্ট যাচ্ছে না এবং হিটারের মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, মানে হিটার আর গরম হতে পারছে না। তখন হিটারের যা হিট ছিল সেটি ধীরে ধীরে কমতে থাকবে, অর্থাৎ এবার তাপ শক্তি ধীরে ধীরে কমতে থাকছে। এবার শক্তির তো কোনো বিনাশ হয় না, কারণ সেই শক্তিটি কোথায় যাচ্ছে, সে ধীরে ধীরে তার আশেপাশের সারাউন্ডিংস অর্থাৎ পরিবেশে সে ছেড়ে দিচ্ছে সেই তাপটিকে। এবার পরিবেশের তাপ ছেড়ে দিচ্ছে, অর্থাৎ পরিবেশ সেই তাপ থেকে শোষণ হয়ে নিচ্ছে। তার ফলে কি হবে,
এই যে হিটারটি রয়েছে তারও তাপ ধীরে 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 কমতে থাকবে। আমরা ইস্ত্রি ক্ষেত্রে যেটা দেখি যে একবার কারেন্ট চলে গেল, তারপরে কারেন্ট চলে গেল মানে বিদ্যুৎ প্রবাহ যখন বন্ধ হয়ে যায় তখন ধীরে ধীরে দেখবে হিটারটি আবার ঠান্ডা হতে থাকে, এবং ঠান্ডা হতে হতে একসময় দেখি আবার বিদ্যুৎ প্রবাহ চালু হয়ে যায়। সেটি কি করে হয়, যখন এই যে তাপ চারিদিকে সারাউন্ডিংসে দিয়ে দিচ্ছে এবং যখন হিটারটি আর গরম হতে পারছে না এবং ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন এই যে দ্বিধাতব পাত রয়েছে এও তো তাপ শোষণ করে বেঁকে গিয়েছে, তাপের প্রসারণ ঘটে গিয়েছে, কিন্তু এর চারপাশে যে পরিবেশ রয়েছে সে তখন কি করে, সে তার ভেতরে থাকা তাপ শক্তিটিকে সে চারিদিকে আবার সারাউন্ডিংসে সে ছেড়ে দেয়, অর্থাৎ তাপটি আবার চারিদিকে পরিবেশে চলে যায় ধীরে ধীরে। তখন এই যে দ্বিধাতব পাত রয়েছে সেটিও ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে, এবং দ্বিধাতব পাতকে আমরা যদি ঠান্ডা করি তখন কি হবে, দ্বিধাতব পাত তার আগের জায়গায় ফিরে আসবে। বেঁকে গিয়েছিল তাপের প্রভাবে, তাপ চলে গেল, এবার তাপ ধীরে ধীরে পরিবেশকে ছেড়ে দিল তাপ শক্তি, তার ফলে কি হবে, সে আবার যে বেঁকে গিয়েছিল সে ধীরে 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 তার তাপীয় সংকোচন ঘটবে, প্রসারণ ঘটেছিল তাপের প্রভাবে এবং তাপ চলে যাওয়ার ফলে তার তাপীয় সংকোচন ঘটবে। তখন কি হবে, দ্বিধাতব পাতে আগের মতো সোজা হয়ে যাবে। আগের মতো যখনই সোজা হয়ে গেল তখন বর্তনীকে সে আবার সংযুক্ত করে দিল, আবার কারেন্ট যাচ্ছে, আবার হিটার গরম হচ্ছে, গরম হতে হতে একটি নির্দিষ্ট তাপমাত্রায় যখন পৌঁছাবে, একটি নির্দিষ্ট সীমাতে যখন পৌঁছাবে, তখন এই দ্বিধাতব পাতটি আবার বেঁকে যাবে, বর্তনীকে আবার বিচ্ছিন্ন করবে। এইভাবে অটোমেটিকলি কারেন্ট তোমাদের প্রবাহিত হয় এবং কারেন্ট প্রবাহ বন্ধ হয় দ্বিধাতব পাতের সাহায্যে এই ইস্ত্রিতে বিভিন্ন জায়গায় থার্মোস্ট্যাট যন্ত্রে। ঠিক আছে, তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানলাম দ্বিধাতব পাত সম্বন্ধে, কঠিন পদার্থের তাপীয় প্রসারণ বিভিন্ন হওয়ার জন্য আমরা দ্বিধাতব পাত তৈরি করতে পারলাম, এবং সেই দ্বিধাতব পাতকে আমরা থার্মোস্ট্যাটে ব্যবহার করছি। সেই দ্বিধাতব পাতকে আমরা বেশি ফায়ার আলামে তৈরি করছি, ব্যবহার করছি। তারপরে ইস্ত্রি, বৈদ্যুতিক চুল্লি, ঘর গরম রাখার যন্ত্র, আর বিভিন্ন জায়গায় এই দ্বিধাতব পাত বা থার্মোস্ট্যাট যে তৈরি করা হয় সেই থার্মোস্ট্যাটে ব্যবহার হয় এটি। ঠিক আছে, তাহলে আমরা কি কি জানলাম আজকে? আমরা জানলাম প্রথম থেকে মূলত যে কোনো কঠিন পদার্থ, তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থকে যদি আমরা তাপ দিই তাহলে তার কি হয়, তাপীয় প্রসারণ হয়। আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে দেখলাম তার আকার এবং আয়তন থাকায় তার দৈর্ঘ্য বরাবর প্রসারণ হয়, তার একটি ক্ষেত্রফল থাকায়, একটি তলের ক্ষেত্রফল থাকায় সেই ক্ষেত্র বরাবর তার প্রসারণ হয়। কঠিন পদার্থের আয়তন থাকায় তার আয়তনেরও প্রসারণ হয়, এবং সেগুলির প্রসারণ গুণাঙ্ক জানলাম। আমরা বেশ কিছু সমীকরণ, অনেক কিছু করলাম, অনেক কিছু করা হয়ে গেছে আমাদের। এবং তো এই যে আমরা তাপের যে ঘটনাটি দেখছি, যে তাপের প্রভাবে পদার্থের প্রসারণ ঘটছে, এই তাপের প্রভাবে পদার্থের প্রসারণের বহু আমাদের দৈনন্দিন জীবনে অনেক এক্সাম্পল রয়েছে, অর্থাৎ উদাহরণ রয়েছে, যে তাপ দিচ্ছি, কঠিন পদার্থের প্রসারণ হচ্ছে। এই ঘটনাটাকে কাজে লাগিয়ে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন জায়গায় নানা রকম কার্য করা হয় বলতে বিভিন্ন জায়গায় নানা রকম কিছু পদ্ধতি অ্যাপ্লাই করা হয়, কিছু জিনিস তৈরি করা হয়। কি ধরনের সেটি? যেমন আমরা সাধারণত দেখে থাকি, তোমরা যদি রেল লাইন লক্ষ্য করো, রেল লাইনে দেখবে দুটি পাতের জোরের মধ্যে, ধরো একটি রেল লাইন যাচ্ছে, তো এরকম স্ট্রেট একদম রেল লাইন হয় না। তুমি যদি ভালো করে লক্ষ্য করো দেখবে যে রেল লাইনের এই যে পাত রয়েছে একটি, সেই পাতের মাঝখানে বিভিন্ন বিভিন্ন জায়গায় ফাঁকা রাখা হয়, লক্ষ্য করবে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে কেন ফাঁকা রাখা হয়? তো রেল লাইনের যে পাত হয়, ঠিক আছে, সেই পাতই তো ধাতব পাত। এবার যখন এর উপর ট্রেন যাবে জোরে জোরে, সেই ট্রেন যাওয়ার ফলে কি হবে, ঘর্ষণের ফলে পাতটি গরম হয়ে উঠবে, উত্তপ্ত হয়ে উঠবে, এবং তার ফলে কি হবে, তার তাপীয় প্রসারণ ঘটবে। এবার যেহেতু পাতটির দৈর্ঘ্য অনেক বেশি, সেক্ষেত্রে আমরা তার দৈর্ঘ্যের প্রসারণটি আমাদের দৈর্ঘ্যের প্রসারণটি বেশি ঘটবে অন্যান্য প্রসারণের তুলনায়। তখন কি হয়, যদি আমরা মাঝখানে এইভাবে দুটি লাইনের মাঝে ফাঁকা না রাখি তাহলে কি হবে, দেখো এর হলো স্ট্রেট লাইন রয়েছে, ট্রেন যাচ্ছে, তাহলে কি হবে, স্ট্রেট লাইনটি একসময় কি হবে, প্রসারিত হওয়ার চেষ্টা করবে। এবার দুই দিকে যেহেতু যুক্ত রয়েছে, সংযুক্ত, প্রসারিত হওয়ার যদি জায়গা না পায়, মাঝখানে যদি ফাঁকা না থাকে লাইনের মাঝে, তখন কি হবে, এই লাইনটি একসময় কোনো না কোনো ভাবে একটু বেঁকে যাওয়ার চেষ্টা করবে, লাইনটি বেঁকে যাবে। এবার যদি লাইন বেঁকে যায় তাহলে তো ট্রেন সেখানে আর যেতে পারবে না, এবং ট্রেন পড়ে গিয়ে বা কোনো অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে, অর্থাৎ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো সেই জন্য সেই তাপের প্রসারণের কনসেপ্টটিকে কাজে লাগিয়ে এই রেল লাইনের মাঝখানে ফাঁকা রাখা হয়, যাতে যদি এই পাতের প্রসারণ ঘটে তখন এই ফাঁকা যে স্থানটি রয়েছে সেই ফাঁকা স্থানটি যুক্ত হয়ে যায়, অর্থাৎ সেটি এরকম কাছাকাছি চলে আসে এরকম। এবার যখন আবার সেটি ঠান্ডা হয় সেটি আবার একটু দূরে দূরে চলে যায়। তার ফলে কি হয়, রেলের যে রেলিং গুলি রয়েছে, অর্থাৎ যে লাইন রয়েছে, সেই লাইনটি তোমার বেঁকে যায় না, এবং তার ফলে দুর্ঘটনা ঘটারও কোনো সম্ভাবনা থাকে না। এই জন্য রেলের দুটি জোড়ের মাঝে ফাঁক রাখা হয়। তোমাদের পরীক্ষায় এরকম জিজ্ঞেস করতে পারে যে রেল লাইনের দুটি জোড়ের মাঝে ফাঁক রাখা হয় কেন, দুটি পাতের যে জয়েন্ট রয়েছে সেখানে ফাঁকা রাখা হয় কেন? তো তোমরা বলে দেবে যে যখন লাইনের উপর ট্রেন যায় তখন ট্রেনের চাকার সঙ্গে সেই রেলের
যে পাত রয়েছে সেই পাতের ঘর্ষণে সেখানে তাপ উৎপন্ন হয় এবং তাপ উৎপন্ন হওয়ার ফলে রেলের যে পাত রয়েছে সেই পাতের দৈর্ঘ্য প্রসারণ ঘটে, সেই পাতের তাপের প্রসারণ ঘটে এবং দৈর্ঘ্য বরাবর প্রসারণ বেশি লক্ষ্য করা যায়। তার ফলে যদি আমরা রেল লাইনের দুটি পাতের মাঝে যদি আমরা ফাঁক না রাখি, রেল লাইনের দুটি পাতের মাঝে যদি আমরা ফাঁক না রাখি, রাখতে পারছি না, তাহলে কি হবে, সে রেলের লাইনটি বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এবং যদি ফাঁক রেখে দিই তাহলে কি হবে, রেলের দুটি পা যে রয়েছে ফাঁক রাখার ফলে তারা প্রসারিত হয়ে সেই ফাঁকা স্থানটিকে পূরণ করে এবং তার ফলে পাতটি বেঁকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং দুর্ঘটনা এড়ানো যায়। ঠিক আছে, এবং এই যে দুটি পাত ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছ, সেই পাত দুটি ফাঁকা রাখা হয় ঠিকই, কিন্তু সেগুলো কি আমরা এক্সট্রা আরেকটি পাত দিয়ে যুক্ত করে দেওয়া হয় দুই দিক থেকে, যাতে তারা লাইনচ্যুত না হয়, অর্থাৎ লাইনটি বিচ্যুতি না ঘটে, অর্থাৎ এক জায়গায় যাতে স্থির থাকে সেজন্য যুক্ত করে দেওয়া হয় দুই দিক থেকে, এই দিক থেকে একটা আর ওই দিক থেকে একটি পাত দিয়ে, আর এখানে নাট বা স্ক্রু দিয়ে যুক্ত করে দেওয়া হয় এবং এই মাঝখানে ফাঁকা রাখা হয়। তোমরা লক্ষ্য করবে। তাহলে দেখো, তাপীয় প্রসারণের কনসেপ্টটা যদি আমাদের না জানা থাকতো, অর্থাৎ আমরা যদি না জানতাম যে কঠিন পদার্থের অর্থাৎ ধাতব পদার্থের তাপের প্রসারণ হয় এবং আমরা যদি সরাসরি রেল লাইন তৈরি করে দিতাম, তাহলে কিন্তু একটি বড় সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতো। তো যেহেতু আমাদের কনসেপ্টটি জানা, সেই জন্য সেক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটে না। এই তাপের প্রসারণে আরো বহু ঘটনা রয়েছে, যেমন রেল ব্রিজের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, যে রেল ব্রিজ তো লোহার তৈরি হয়, লোহার তৈরি হয় মানে ধাতব পদার্থ দিয়ে তৈরি হয়। তো সেই রেল ব্রিজটা তোমরা দেখবে কি হয়, ধরো নিচে নদী রয়েছে, ওকে, নদী উপরে ব্রিজ আছে এরকম, ওকে, তো সেই ব্রিজের এক প্রান্ত খুব শক্তভাবে যুক্ত করে দেওয়া হয়, এটা রেল লাইন, ঠিক আছে, রেল লাইন চলে আসে, ওকে, তো এক প্রান্ত খুব ভালোভাবে যুক্ত থাকে, কিন্তু ব্রিজের যে অপর প্রান্ত রয়েছে সেটি কিন্তু যুক্ত করে রাখা হয় না। সেটি কি করা হয়, একটি রোলিং এর উপর রাখা হয়, একটি রোলার রাখা হয়, সেই রোলারের উপর এইভাবে বসিয়ে রাখা হয়, অর্থাৎ যুক্ত থাকে না, সংযুক্ত থাকে না, রোলারের উপর রাখে। যার ফলে এই যে ধাতব ব্রিজটি রয়েছে সেটি যখন তাপীয় প্রসারণ ঘটবে, তখন যাতে দুই দিকে যুক্ত থাকার কারণে কোথাও কোনো জয়েন্টে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, অর্থাৎ কোথাও কোনো ক্ষতিগ্রস্ত না হয় কোনো প্রান্ত, সেই জন্য এক প্রান্তে এইভাবে আমরা রোলার রেখে দিচ্ছি। তার ফলে কি হয়, যে টোটাল যে ব্রিজটি রয়েছে সেই রোলারের উপর দিয়ে মুভ করতে পারে, অর্থাৎ সেটি ধরো প্রসারিত হয়ে একটু বেড়ে গেল, ধরো একটু এরকম বেড়ে গেল, আগে থেকে একটু বেড়ে গেল, কিন্তু যেহেতু এখানে রোলার রয়েছে, রোলারের উপর দিয়ে সহজেই সে গড়িয়ে বেড়ে যেতে পারবে এবং কোনো দুর্ঘটনা ঘটবে না। তো এই জন্যই লোহার ব্রিজ কেন, রেল লাইনের ব্রিজটিতে রোলার ব্যবহার করা হয়, দু প্রান্ত সংযুক্ত থাকে না। তো তাপীয় প্রসারণের এই ঘটনাটিকে আমরা আরো বিভিন্ন জায়গায় দেখতে পারি, যেমন তোমাদের ধরো অনেক বড় বড় নদীতে যে ধরনের ব্রিজ হয়, যেগুলোর উপরে তোমাদের গাড়ি ঘোড়া সবকিছু যায়, তো সেই ব্রিজগুলোর ক্ষেত্রে কি হয়, ধরো এটি নদী অনেক বড়, একটি চওড়া নদী, ঠিক আছে, এবং তার উপরে যে গাড়ি যাওয়ার জন্য যে ব্রিজটি হয়, যাতে গাড়ি যেতে পারে, রেল ব্রিজ নয় কিন্তু যে গাড়ি যে ব্রিজ হয়, সেই ব্রিজটি এই ধরনের হয়, ঠিক আছে, এবং ব্রিজটি কি ধরনের হয়, বড় নদী, তার মধ্যে দিয়ে জাহাজ যায়, এবং জাহাজ যখন যাবে, এবার জাহাজের হাইট তখন এই ব্রিজের থেকে যেহেতু বেশি হয়, সেই জন্য কি করা হয়, যখন জাহাজ হয় এই ব্রিজগুলো ফোল্ডিং ধরনের হয়, অর্থাৎ যখন জাহাজ যাবে এই ব্রিজগুলো তখন ধীরে ধীরে এই দুই দিক থেকে সেট করা থাকে এবং মাঝখানে তোমার ফাঁকা থাকে না, মাঝখানে যুক্ত থাকে, কিন্তু ব্রিজটি এই ধরনের দুটি অংশে ভাগ করা থাকে, দুটি অংশ যুক্ত করা থাকে, মানে মাঝখানে ঠেকানো থাকে, কিন্তু যখন জাহাজ যাবে এটি ধীরে 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 উপরে উঠতে থাকে, এইভাবে জয়েন্ট আছে তো, ধীরে ধীরে উপরে উঠে ফাঁকা করে দেবে, তখন এই দিক দিয়ে কোনো গাড়ি যায় না, গাড়িগুলো এখানে দাঁড়িয়ে থাকে, ব্রিজটি এইভাবে উপরে হয়ে যাবে, জাহাজ চলে যাবে এবং ব্রিজটি আবার বন্ধ করে দেওয়া হয়। তো এই যে জয়েন্ট রয়েছে, এখানে আমরা যে জয়েন্ট দিয়েছি, এখানে লোহার পাত দিয়ে জয়েন্ট করা থাকে, অর্থাৎ লোহার পাত থাকে, ঠিক আছে, তো সেখানে যেহেতু ধাতব পাত ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রেও কি করা হয়, এই যে ব্রিজের যে জয়েন্ট রয়েছে সেই জয়েন্টটির মাঝখানে, জয়েন্টটি এই ধরনের হয়, সেই জয়েন্টটিকেও একদম স্পর্শ করে একদম খুব ভালোভাবে ঠেকিয়ে রাখা হয় না, সেই জয়েন্টটির মাঝখানে সামান্যতম একটি ফাঁকা রাখা হয়, যাতে এর যখন তাপীয় প্রসারণ ঘটবে, ফাঁকাটা কিন্তু খুব বেশি বড় না, সামান্য একটু ফাঁকা থাকে, যাতে এর যখন তাপীয় প্রসারণ ঘটবে তখন এই ফাঁকাটি যাতে পূর্ণ হয়ে যায় এবং ব্রিজের কোথাও কোনো ক্ষতি যাতে না হয়, সেই জন্য এটি করা হয়। অর্থাৎ এক্ষেত্রেও তাপীয় প্রসারণ কনসেপ্টটিকে মাথায় রেখে এখানে ফাঁকা রাখা হয়। তো এই যে তাপের প্রসারণের বিভিন্ন ঘটনা সময় আমরা দেখছি দৈনন্দিন জীবনে, এর আরো অন্যান্য উদাহরণ আছে। এই তাপীয় প্রসারণের ঘটনার যে কনসেপ্টটি রয়েছে, অর্থাৎ তাপের প্রভাবে কঠিন পদার্থের প্রসারণ ঘটে, এটি বহু প্রাচীন কাল থেকে মানুষ এর ব্যবহার করে আসছে এবং সেই কনসেপ্টটিকে কাজে লেগে দৈনন্দিন জীবনে মানুষ বিভিন্ন জায়গায় এটিকে কাজে লাগাচ্ছে। যেমন কিরকম, মানুষ যখন
আদিম যুগে মানুষ যখন প্রথম ধীরে ধীরে উন্নত হচ্ছে, মানুষ আদিম যুগ থেকে ধীরে ধীরে উন্নত হচ্ছে, মানুষ চাষবাস শুরু করছে, তারপরে মানুষ গাড়ি ঘোড়া তৈরি করছে। তো প্রথমে মানুষ গরুর গাড়ি তৈরি করে, তারপর সেই গাড়িতে কি হয়, মানুষ কাঠের গাড়ি তৈরি করে। সেই গাড়ির যে চাকা হয় গরুর গাড়ি, ঠিক আছে, সেই চাকা প্রথম মানুষ কাঠের তৈরি করতো। এবার কাঠের চাকা তখন তৈরি করছে, দেখছে যে সেই গাড়িটিকে যে গরু বা ঘোড়া যেই হোক, যে সেই গাড়িটিকে যখন টানছে, তো কাঠের চাকা থাকার কারণে সেই চাকা ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করতে থাকে এবং ক্ষয় হয়ে চাকাটি নষ্ট হয়ে যেত। তখন মানুষ ধীরে ধীরে মানুষ ধীরে ধীরে আরো উন্নত হয়। তারপরে মানুষ লোহার ব্যবহার জানে। তখন মানুষ কি করে, যে এই যে কাঠের চাকা রয়েছে, এই কাঠের চাকার চারিদিকে একটি লোহার বের করিয়ে দেয়, অর্থাৎ লোহার একটি রিং তৈরি করে মানুষ। এরকম লোহার রিং তৈরি করলো, দেখছি কাঠের ধার তো ক্ষয়ে যাচ্ছে, কিন্তু লোহা তো ক্ষয়ে যায় না সহজে। তখন তারা কি করলো, লোহার রিং তৈরি করে এই কাঠের সাইডে জুড়ে দিল, অর্থাৎ বসিয়ে দিল সেট করে। ঠিক আছে, দিন যাচ্ছে, ভালো চলছে। কিন্তু যখন গ্রীষ্মকাল আসলো, গ্রীষ্মকালে দেখতে পাচ্ছে যে বেশ কিছু গাড়ি চলার পর গ্রীষ্মকালে মাঝে মাঝে এরকম দেখা যায় যে লোহার যে রিংটিকে পড়িয়েছিল কাঠের চাকায়, সেই রিংটি কাঠের চাকা থেকে খুলে যাচ্ছে, অর্থাৎ ধীরে ধীরে ঢিল হয়ে যাচ্ছে এবং তার ফলে গাড়ি চলা বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ যে রিংটি লাগিয়েছিল সেই রিংটি কাঠ থেকে খুলে যাচ্ছে। এবার মানুষ ভাবছে যে রিং লাগানোর ফলেও কি সেই কাঠটা ক্ষয় হচ্ছে। তারপর মানুষ কি করছে, রিংটি আরো শক্তভাবে লাগাচ্ছে, তবুও দেখছে রিং খুলে যাচ্ছে। তখন মানুষ বুঝতে পারলো যে এই যে লোহাটি আমরা ব্যবহার করছি, এই লোহাটি গ্রীষ্মকালে সেটি প্রসারিত হয়েছে এবং শীতকালে যখন দেখছি, শীতকালে দেখছি হ্যাঁ শীতকালে আবার সেটি সেট হয়ে যাচ্ছে। তখন মানুষ বুঝতে পারলো যে যখন গ্রীষ্মকালে যেহেতু খুব বেশি গরমের কারণে লোহাটি নিশ্চয়ই একটু সাইজে বড় হয়ে যাচ্ছে। তার ফলে তারা তখন একটি বুদ্ধি বের করলো যে লোহাটি একটু আকারে বড় হয়ে যাচ্ছে গরমকালে, তাহলে কি করা যায়। তারা তখন কি করলো, কাঠের চাকা তো রয়েছেই, কাঠের চাকা তো আছে ঠিকই আছে, তারা কি করলো, কাঠের চাকা থেকে সাইডে বড় সাইজের যে রিং তৈরি করেছিল প্রথমবার, দ্বিতীয়বার কিন্তু সেটা আর করলো না। তারা কি করলো, কাঠের যে চাকা রয়েছে তার থেকে একটু ছোট সাইজের রিং তৈরি করলো, এবার ছোট সাইজের রিং তো সেট করা যাবে না। তারপর তারা কি করলো, সেই ছোট সাইজের লোহার রিংটিকে উত্তপ্ত করলো, গরম করলো তাপ দিয়ে। উত্তপ্ত করার ফলে কি হলো, সেটি বড় হয়ে গেল আকারে এবং বড় হয়ে যাওয়ার পর সেটিকে দেখছে হ্যাঁ চাকায় সেট খেয়ে যাচ্ছে, চাকায় সেট করে দিল। তারপর জল দিয়ে সেটিকে ঠান্ডা করে দিল এবং ঠান্ডা করে দেওয়ার ফলে কি হবে, যে লোহা যে রিংটি হয়েছে সেটি আবার সেটি সংকুচিত হয়ে যাবে, তাপীয় সংকোচন ঘটবে এবং সংকুচিত হয়ে কাঠের গায়ে খুবই শক্তভাবে একদম সেট খেয়ে যায়, অর্থাৎ বসে গেল। এবং তারপর যখন গ্রীষ্মকাল আসছে, তারা গাড়ি চালাচ্ছে, দেখছে যে সেই লোহার বেরের যে বেরটি রয়েছে, লোহার বের অর্থাৎ লোহার যে রিংটি রয়েছে, সেই রিংটি প্রসারিত হওয়ার ফলেও সেটি কাঠের চাকা থেকে খুলে যাচ্ছে না। তো এইভাবে অনেক বহুদিন আগেকাল থেকেই এই তাপীয় প্রসারণের ঘটনাটাকে মানুষ কাজে লাগিয়ে আসছে। তো এখনকার দিনে তো আর এই কাঠের চাকা দেখা যায় না, আগেকার দিনে লোহার বের পড়ানো, তো এখনকার দিনে অনেক উন্নত গাড়ি বেরিয়ে গেছে। সো এই ছিল তাপের প্রসারণের ঘটনা। তো তাপের প্রভাবে কঠিন পদার্থে যে প্রসারণ ঘটছে এর নানা উদাহরণ রয়েছে, তোমরা দৈনন্দিন লক্ষ্য করবে দৈনন্দিন জীবনে। যেমন আগেকার দিনে কাচের বোতল ব্যবহার হতো, এখনকার দিনে প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের ঢাকনা বেরিয়ে গেছে। তো তখনকার দিনে তোমার কাচের বোতল ব্যবহার হতো এবং তাতে কি থাকতো, লোহার ছিপি থাকতো। এবার লোহার ছিপি মাঝে মাঝে কাচের বোতলে অনেক শক্ত হবে, এটাই যেত যখন, তখন আর খোলা যেত না। তখন কি করা হতো, সেই যে এটি ধরো কাচের বোতল, এর মুখে যে ছিপিটি রয়েছে সেটি ধরো খুব শক্তভাবে লেগে গিয়েছে, তখন কি করা হতো, সেই ছিপিটিকে যদি আমরা একটু আগুন দিয়ে উত্তপ্ত করতাম, তাহলে কি হতো, সেই ছিপিটি কি হতো, তাপের প্রসারণ ঘটবে। অর্থাৎ প্রথমে তো এটাই আছে ঠিকই আছে, এবার যখন তাপ দিলাম এটাকে আমরা বাইরে থেকে, ঠিক আছে, বাইরে থেকে যখন তাপ দিলাম তখন সেটি কি হবে, প্রসারিত হবে এবং প্রসারিত হলে কি হবে, বোতলের থেকে একটু লুজ হয়ে যাবে। এবার তোমরা বলবে যে দাদা, যে ঢাকনিটি রয়েছে কাচের শিশিতে যে লোহার ঢাকনিটি রয়েছে, ঢাকনিটি না প্রসারিত হচ্ছে তাপে, ঠিক আছে, কিন্তু ঢাকনির সাথে যদি কাচের বোতলটিও প্রসারিত হবে, তাহলে তো ঢাকনিটি লুজ হওয়ার কথা নাই। কিন্তু না, এই যে কাচের বোতল রয়েছে সেটি কিন্তু তাপে প্রসারিত হয় না। এবার বলবে কেন, তুমি তো বললে যে কঠিন পদার্থ তাপের প্রভাবে প্রসারিত হয়, তাহলে ঢাকনি প্রসারিত হচ্ছে, কাচের বোতল কেন প্রসারিত হচ্ছে না? তাহলে আসল ব্যাপারটি হলো, সেই সকল বস্তুই প্রসারিত হবে। ধরো একটি কঠিন বস্তু রয়েছে, তুমি তাপ দিচ্ছ, তাপ কি এক প্রকার শক্তি, তুমি তাপ শক্তি দিচ্ছ এবং সেই কঠিন পদার্থে যে অণুগুলি রয়েছে, সেই অণুগুলি যদি সেই তাপ শক্তিকে শোষণ করতে পারে, তাহলেই কেবলমাত্র তাদের গতিশক্তি বাড়বে এবং তারা আরো জোরে জোরে ছুটি করবে এবং তাদের আকার বাড়বে, আয়তন বাড়বে, অর্থাৎ তারা প্রসারিত হবে। এবার লোহার মধ্যে যে অণুগুলি থাকে তারা সেই তাপ শক্তিকে শোষণ করে নেয় এবং তার ফলে তাদের তাপীয় প্রসারণ ঘটে। কিন্তু যে কাচের বোতল রয়েছে এটি কিন্তু তাপে সুপরিবাহী নয়, অর্থাৎ কাচের মধ্যে দিয়ে তাপ পরিবাহিত হতে পারে না। অর্থাৎ কাচের যে অণুগুলি রয়েছে, ধরো এটি কাচের টুকরো, কাচের যে অণুগুলি রয়েছে তাদেরকে যদি আমরা তাপ দিই, সেই কাচের অণুগুলি সেই তাপ শক্তিকে শোষণ করতে পারে না। এবার
কাছের অণুগুলি সেই তাপকে যদি শোষণ না করে, তার ফলে তাদের গতিশক্তিও বাড়বে না, অর্থাৎ তারা খুব জোরে জোরে দৌড়াতে পারবে না। আর যদি তারা খুব জোরে জোরে ছুটোছুটি না করতে পারে, অর্থাৎ তাদের গতিশক্তি যদি না বাড়ে, তাহলে তো কাছেরও কোনো প্রসারণ ঘটবে না। সেই জন্য যেই সকল কঠিন পদার্থ তাপে সুপরিবাহী, অর্থাৎ যে সকল কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিবাহিত হতে পারে, কেবলমাত্র সেই সকল পদার্থেরই তোমার তাপীয় প্রসারণ ঘটে। এবং যে সকল পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিবাহিত হতে পারে না, তাদের মধ্যে দিয়ে কিন্তু তাপীয় প্রসারণ ঘটে না। যেমন তুমি একটি কাঠের টুকরো নিলে, সেটিকে আগুনে ধরলে কাঠের টুকরো বড় সাইজ হয়ে যাবে, ওরকম না, কাঠের টুকরো তো জ্বলে যাবে, জ্বলে শেষ হয়ে যাবে। তো যে সকল পদার্থ তোমার তাপে সুপরিবাহী, কেবলমাত্র তাদেরই তাপীয় প্রসারণ ঘটে, এবং যারা তাপে কুপরিবাহী তাদের তাপীয় প্রসারণ ঘটে না। ঠিক এই ক্ষেত্রে তেমন কাঁচের বোতল, কাঁচ তো তাপে কুপরিবাহী, তাই কাঁচের বোতলে প্রসারণ ঘটছে না। এবং তার উপরে যে লোহার যে ঢাকনিটি রয়েছে, অর্থাৎ ছিপি রয়েছে, সেই ছিপি তো তাপে সুপরিবাহী, যার ফলে ছিপির তাপের প্রসারণ ঘটছে, তাপীয় প্রসারণ ঘটছে, এবং সেটি আকারে বড় হয়ে যাচ্ছে এবং বোতলের মুখ থেকে খুব সহজেই খোলা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে বেশ কিছু জানলাম, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, অনেক কিছু জানলাম। তাহলে আমরা কি কি জানলাম একবার সামারি করে দিই, ভালো করে শোনো। আমরা জানলাম যে তাপের প্রভাবে পদার্থের প্রসারণ ঘটে, কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ তিনজনের প্রসারণ ঘটে। কঠিন পদার্থের কম তাপীয় প্রসারণ ঘটে, গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ বেশি হয়। কঠিন পদার্থের আকার ও আয়তন উভয়ই থাকায় কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা রৈখিক প্রসারণ লক্ষ্য করতে পারি, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ লক্ষ্য করতে পারি, ক্ষেত্র প্রসারণ লক্ষ্য করা যায় এবং আয়তন প্রসারণ লক্ষ্য করা যায়। তারপরে আমরা এই দৈর্ঘ্য প্রসারণ, আয়তন প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ এগুলো সম্বন্ধে জানলাম, এগুলো সম্বন্ধে বেশ কিছু অঙ্ক করলাম। রৈখিক প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ আলফা, তারপরে বিটা, গামা, এই সম্বন্ধে আমরা জানলাম। তারপরে বিভিন্ন কঠিন পদার্থের তাপীয় প্রসারণ বিভিন্ন হয়, এই ধর্মটিকে কাজে লাগিয়ে আমরা দ্বিধাতব পাত তৈরি করলাম। দ্বিধাতব পাত থেকে আমরা কোথায় কোথায় আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারি সেটা আমরা জানলাম। তারপরে তাপীয় প্রসারণের বেশ কিছু উদাহরণ জানলাম, বেশ কিছু দৈনন্দিন এক্সাম্পল জানলাম কঠিন পদার্থের, যেমন রেল লাইনের দুটি ফাঁকের রেল লাইনের দুটি জোড়ের মাঝে ফাঁক রাখা হয়। তারপরে ব্রিজের এক প্রান্তে রোলার ইউজ করা হয়। তারপরে কাচের বোতলে ছিপি কি করে আমরা ইউজ করতাম জানলাম। গরুর গাড়ির চাকায় বের করানো হয় কেন, এ ধরনের নানা ঘটনা রয়েছে, সেই সম্বন্ধে আমরা জানলাম। তাহলে আজকের ভিডিওয়ে এক কথায় বলতে গেলে তাপের ঘটনা সমূহ, অর্থাৎ তাপীয় প্রসারণের, তাপের প্রভাবে কঠিনের প্রসারণ সংক্রান্ত সমস্ত জিনিস আমরা জানলাম। তাহলে তাপের প্রভাবে তো তরল প্রসারিত হয়, তাপের প্রভাবে তো গ্যাসও প্রসারিত হয়। তো তাপের যে তরলের যে প্রসারণ এবং গ্যাসের প্রসারণ, সেই সকল প্রসারণ সম্বন্ধে এবং সেগুলির বিভিন্ন দৈনন্দিন এক্সাম্পল রয়েছে, সেই সকল জিনিস সম্বন্ধে আমরা পরের ভিডিওতে জানবো। আজকে এই পর্যন্তই। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, যতটুকু পরিচিত তোমরা ভালো করে করবে এবং এগুলো কিন্তু নোট ডাউন করে রাখবে ভালো করে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।